মীরা মেথিসের দিকে এক নজর তাকিয়ে সামনের বিশাল সমুদ্রের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে দেখল সাগরের মাঝখান বরাবর বিশাল এক ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে এবং তা আকাশ ছুঁই ছুঁই। মীরার মাথায় এবার ওই ধাঁধাটা খেলে গেল। মীরা এবার খুব ক্লিয়ার করেই বুঝতে পারল ধাঁধাটার মানে হলো আকাশে সমুদ্র আর মাটির ঝড়, আর এই ঝড়টাই আকাশ ছুঁয়ে গেছে। এই ঝড়ের ভেতর দিয়েই যেতে হবে দূর আকাশে। মেথিস মীরার গালে আলতো করে হাত ছুঁয়ে দিয়ে লম্বা চাপা এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, প্রিন্সেস, তোমাকে যেতে হবে এই ঘূর্ণিঝড়ের মধ্য দিয়ে ওই দূর আকাশের একটা ভিন্ন গ্রহে, আর নিয়ে আসতে হবে ভ্যাম্পায়ার মুনস্টোন। মীরা বেশ ভালো করে লক্ষ্য করল মেথিস আড়ালে গিয়ে চোখের জল মুছছে। মীরার মনে হঠাৎ ভয় এসে বাধা দিতে লাগল। মীরা মেথিসের সাথে এই প্রথম নিজ থেকে কথা বলল। আপনি কি কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত? মেথিস নিজেকে আর ধরে রাখতে না পেরে মীরাকে জড়িয়ে ধরে বলতে লাগল, প্রিন্সেস, ভালোবাসি, খুব ভালোবাসি তোমায়। শুনেছি গ্রহটা নাকি খুব ভয়ানক, কিছুতেই আমার মন সাই দিচ্ছে না তোমাকে একা পাঠাতে। মীরা আজ শুধু মেথিসকে দেখে যাচ্ছে আর ভাবছে মেথিসের অনুভূতিগুলো সত্যি আজ মীরাকে বেশ আপন করে কাছে টানছে। কিন্তু কোথাও এক অসম্ভব রকম মায়াজাল মীরাকে বাধা দিচ্ছে। মীরা মেথিসের হাত নিজের হাতে নিয়ে বলল, চিন্তা করবেন না, আমি ঠিক পারব আমাদের ভ্যাম্পায়ার রাজ্যকে পুনরায় ফিরিয়ে আনতে। মীরা শেষবারের মতো মেথিসের দিকে এক নজর তাকিয়ে সমুদ্রের উপর ঘূর্ণনে নিজের চোখ বন্ধ করে প্রবেশ করল। সময় যত অতিবাহিত হচ্ছে মেথিসের চটপটানি যেন তত বেশি বাড়তে লাগল। মেথিস পায়চারি করতে করতে ব্যস্ত আর মীরাকে নিয়ে ভাবতে ব্যতিব্যস্ত। অনেক সময় অতিবাহিত হয়ে গেল কিন্তু মীরার ফিরবার কোনো নাম নেই। মেথিস আকাশের দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ তাকিয়ে চোখ বন্ধ করে কেউ একজনকে স্মরণ করল। মেথিস আজ যাকে স্মরণ করল সে যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে মেথিস আজ তাকে স্মরণ করবে, তাও নিজ থেকে। গ্র্যান্ডপা বেশ উৎসুক হয়ে বলল, মাই গ্র্যান্ডসন, বলো কি জানতে চাও? মেথিস তার ঠোঁট দুটো ভিজিয়ে বলল, গ্র্যান্ডপা, জানি তুমি প্রিন্সেসকে হয়তো এখনো মেনে নিতে পারছ না। তবুও আজ অনেক দিন পর তোমার সাহায্য চাইছি আমি। প্রিন্সেস সেই কখন গিয়েছে কিন্তু এখন পর্যন্ত ফিরবার কোনো নাম নেই। আমার খুব বেশি চিন্তা হচ্ছে ওকে নিয়ে। ওর কোনো ক্ষতি হয়ে যাবে না তো? গ্র্যান্ডপা মেথিসের কথা শুনে একটু চিন্তিত ভাব নিয়ে বলল, আমি তোমাকে বলে দিচ্ছি, যেভাবে বলবো ঠিক ওভাবেই করলে বুঝতে পারবে প্রিন্সেস কেমন আছে। গ্র্যান্ডপা মেথিসকে সব বলে দিয়েছে ঠিক কি করতে হবে। মেথিস চোখ খুলে একটা কুণ্ডলী পাকাল। কুণ্ডলীর চারপাশে মন্ত্র পড়ে চোখ বন্ধ করে মীরাকে দেখে ঝরঝর করে চোখের পানি ছাড়তে লাগল। মীরার গায়ে জায়গায় জায়গায় সূচ বসানো। জায়গাগুলো থেকে অঝরে রক্ত পড়ছে কিন্তু মীরা থেমে নেই। মীরা প্রাণপণে যুদ্ধ করে যাচ্ছে বেশ কিছু অবয়বের সাথে। হঠাৎ মীরার কপালে একটা তীর এসে আটকে গেল। সাথে সাথে মীরা বেহুশ হয়ে পড়ে গেল। হঠাৎ মেথিস চোখ খুলে তাকাল। মেথিস ভাবছে হয়তো তার প্রিন্সেস আর ফিরবে না সেই আগেরকার মতো। তাই মেথিস মনে মনে নিজের জেদ চেপে ধরল এবং শার্টটা এক টান মেরে ছিঁড়ে ফেলল। মেথিসের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আর মনে মনে বলছে, প্রিন্সেস, তোমাকে আমি আর নাই পেলাম কিন্তু শত জনম আমি অপেক্ষায় রইলাম। মেথিস চোখ বন্ধ করে উত্তপ্ত রোদে গিয়ে দাঁড়াল। হঠাৎ কারো শীতল হাতের স্পর্শ পেয়ে মেথিস চোখ খুলে তাকাল। তাকিয়ে মীরাকে দেখে জড়িয়ে ধরল এবং বলল, প্রিন্সেস, তুমি এই সময়ের মধ্যে না আসলে আমি এতক্ষণে এই উজ্জ্বল রোদে নিজেকে বিলীন করে বুঝিয়ে দিতাম কতটা ভালোবাসি আমি তোমায়। মীরাও আজ আর নিজেকে আড়ালে রাখতে না পেরে মেথিসকে জড়িয়ে ধরল। মেথিসের কথা শুনে মীরারও ভয় হতে লাগল। তাছাড়া মীরা নিজের চোখেই দেখতে পেল মেথিস এতক্ষণ ধরে কি করতে যাচ্ছিল।
সত্যি যদি এমন করত তাহলে মীরা তো নিজেই নিজের কাছে অপরাধী হয়ে থাকত। মীরা নিজের শরীরের ব্যথায় বড্ড ক্লান্ত। ক্লান্ত মন নিয়ে মীরা আর ভাবতে পারছে না কিছু। তার উপর আবার মেথিস নিজেকে নিজে এভাবে শেষ করে দিচ্ছিল, আর একটু দেরি হলে চিরতরের মতো মেথিস হারিয়ে যেত এই উত্তপ্ত রোদে। মেথিস মীরার কপালে শীতল ঠোঁটে চুমু দিয়ে মীরার হাত নিজের বুকের বাপাশে চেপে ধরে বলল, প্রিন্সেস জানো আমি কতটা ভয় ছিলাম যখন দেখেছি তোমার সাথে কয়েকটা অবয়ব ভীষণ যুদ্ধে লিপ্ত হয়েছিল। আমার তখন ইচ্ছে করছিল তোমার কাছে ছুটে যাই, ছুটে গিয়ে ওই অবয়বগুলোকে ধ্বংস করে ফেলি। প্রিন্সেস তোমার কি খুব কষ্ট হচ্ছে? নিশ্চয়ই খুব বেশি ব্যথা হচ্ছে শরীরে। মেথিস কিছু মন্ত্র পড়ে মীরার শরীরের ক্ষতস্থানে ফু দিল। মুহূর্তেই মীরার ব্যথাগুলো ভ্যানিশ হয়ে গেল। মীরা মেথিসের চোখে তাকিয়ে দেখল হাজারো ভালোবাসার আকুতি। মীরাও চাইছে মেথিসকে খুব করেই ভালোবাসতে, কিন্তু রুদ্রের জন্য মীরা এখনো পারছে না মেথিসকে ভালোবাসতে। রুদ্রের জন্য মীরার ভালোবাসাগুলো কুয়াশার আড়ালে ঢেকে আছে। মেথিসের আজ এত তীব্র ভালোবাসা দেখে মীরার ইচ্ছে করছে মেথিসকে খুব করে কাছে টানতে। মীরা মেথিসের চোখে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজ থেকেই বলল, এখন আমাদেরকে যেতে হবে। খুব একটা সময় নেই আমাদের হাতে। এই মুনস্টোন দিয়ে আমি আমাদের ভ্যাম্পায়ার রাজ্য নিজেদের দখলে নিব। মেথিস মুনস্টোনটা নিজের হাতে নিয়ে মীরার চোখে চোখ রেখে বলল, আমি জানতাম প্রিন্সেস তুমি সেই আগেরকার মতোই সাহসী আছো। মেথিস মীরার হাত ধরে মুহূর্তেই ভ্যানিশ হয়ে গেল। মীরা মেথিসের দিকে এক নজর তাকিয়ে সামনে থাকা গাছটার লেখার দিকে তাকিয়ে থাকল। মীরা লেখাটার উপর হাত বুলিয়ে এক অদ্ভুত অনুভূতি অনুভব করল। অনুভূতিগুলো ভালোবাসার রহস্যে ঘেরা। অনুভূতিগুলো মীরাকে চুপি চুপি কিছু একটা ইশারা করে যাচ্ছে। অনুভূতির টানে মীরার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগল। মীরা লেখাটা ঠিক করে পর্যবেক্ষণ করে দেখল স্পষ্ট করে লেখা, প্রিন্সেস ডু ইউ নো ইউ আর মাই ডার্ক ডায়মন্ড। মেথিস ওই লেখাটার উপর মীরার হাতে নিজের শীতল হাত ছোঁয়াল। মীরা কারো শীতল স্পর্শ পেয়ে শিহরিত চোখে মেথিসের দিকে তাকাল। মীরা মেথিসকে আজ খুব কাছ থেকে ইনিয়ে বিনিয়ে খুব ভালো করে পর্যবেক্ষণ করে দেখছে। মেথিসের পরনে আজ ব্ল্যাক ব্লেজার যেন তার ফর্সা ত্বক ব্ল্যাকের সাথে পাল্লা দিয়ে আরও বেশি ধবধবে ফর্সা দেখাচ্ছে। ঠান্ডায় মেথিসের নাকের ডগা লাল হয়ে আছে। মীরার ইচ্ছে করছে নাকে একটু আদর মাখা হাত দিয়ে টেনে দিতে। মেথিসের চুলের ঘ্রাণ মীরাকে যেন বেপরোয়া করে তুলেছে। এই যেন এক মাতাল করা মণিমুগ্ধকর ঘ্রাণ এসে মীরার বুকে এক অদ্ভুত ভালোলাগার অনুভূতি ছোঁয়াচ্ছে। মেথিস মীরার কানের পাশের চুলগুলো আলতো হাতের স্পর্শে হালকা সরিয়ে কানে মুখ লাগিয়ে বলল, পুরনো কিছু কি মনে পড়েছে তোমার? আমাদের সেই দুষ্টু মিষ্টি ভালোবাসার রংতুলি যা দিয়ে দুজন দুজনার হৃদয়ে দুটি ছবি এঁকেছিলাম পরম যত্ন করে। মীরার আজ সবকিছু ক্লিয়ার করে মনে না পড়লেও আবছা কিছু জিনিস চোখের সামনে ভেসে উঠছে। মীরার খুব ইচ্ছে করছে আজ মেথিসের অনুভূতিগুলোকে বিশ্বাস করতে। বিশ্বাস করে বলতে, ভালোবাসি প্রিন্স, আমি আপনাকে খুব বেশি ভালোবাসি। কিন্তু মীরা কিছুই বলল না। মীরা নীরব হয়েই মেথিসের দিকে নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রিন্সেস, এটা আমাদের সেই পুরনো জায়গা যেখানে আমি তুমি দুজনের রক্ত দিয়ে এই গাছে আমাদের ভালোবাসার সাক্ষী রেখে লিখেছিলাম। মেথিসের আজ একটাই ইচ্ছে, সব আজ প্রিন্সেসকে মনে করিয়ে ছাড়বে। মেথিস মীরার হাত নিজের হাতে নিয়ে বলল, প্রিন্সেস তুমি একজন ভয়ঙ্কর ভ্যাম্পায়ার হলেও তুমি কিন্তু পুনর্জন্মে শুধু ভ্যাম্পায়ারই ছিলে না, তুমি ছিলে অর্ধ নেকড়ে আর অর্ধেক ভ্যাম্পায়ার। যার কারণে তোমাকে ভ্যাম্পায়াররা পুরোপুরি প্রিন্স হিসেবে মানতে নারাজ ছিল। তুমি অর্ধেক ভ্যাম্পায়ার জানতে পেরে নেকড়েরাও তোমার সাথে বেইমানি করে। কথাগুলো বলে মেথিস বেশ কিছুক্ষণ দম নিয়ে আবার বলতে শুরু করল, তোমার মম ছিল তোমার মতোই অর্ধ নেকড়ে অর্ধ ভ্যাম্পায়ার। তোমার বাবা ছিলেন একজন শক্তিশালী ভ্যাম্পায়ার।
কিন্তু তোমার ড্যাড একটা ভুল করায় উনাকে ভ্যাম্পায়ার রাজ্য থেকে বিতাড়িত করা হয়। মীরা জিজ্ঞাসু দৃষ্টিতে মেথিসের দিকে তাকাল। মেথিস একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তোমার মমকে বিয়ে করে, যা গ্র্যান্ডপা মেনে নেননি। তোমার ড্যাড তোমার মমকে নিয়ে আলাদা প্যালেসে থাকতে শুরু করে, কিন্তু নেকড়েরা খবর পায় তোমার ড্যাড ভ্যাম্পায়ার রাজ্য থেকে আলাদা থাকে, আর তারা সেই সুযোগ পেয়ে তোমার মম ড্যাডকে আক্রমণ করে। আর এভাবেই তোমার মম ড্যাডকে অকালেই জীবন সমাধি দিতে হলো। আর তোমাকে নিয়ে আসা হলো আমাদের ভ্যাম্পায়ার প্যালেসে। তুমি আমি একসাথে বড় হতে থাকি। আমরা দুজন দুজনকে খুব করে চিনতে শুরু করি, একসময় একে অপরকে খুব বেশি ভালোবেসে ফেলি। কিন্তু আমাদের এই ভালোবাসা আমাদের ভ্যাম্পায়ার প্যালেসের কেউ তখন মেনে নেয়নি। তখন প্যালেসের প্রতিটা মানুষের সাথে শুরু হয় আমার মনোমালিন্য। এক সময় আমি রাগ দেখিয়ে তোমাকে নিয়ে আলাদা প্যালেস চলে যাই। মেথিস নিজের শীতল দুটি হাত মীরার গোলে আলতো করে রেখে বলল, মীরা চোখ বন্ধ করো। মীরাও বাধ্য মেয়ের মতো চোখ দুটি বন্ধ করল। মেথিসের কথায় মীরা আবারও চোখ খুলে তাকিয়ে ভীষণ অবাক। বিশাল এক নীল সমুদ্র, যার পানিগুলো স্বচ্ছ নীলচে দেখাচ্ছে, একদম স্বপ্নের মতো। তার মাঝখানটায় আছে বিশাল এক প্যালেস, যার প্রতিটি কারুকার্য অনেক দামি দামি হীরা মতি দিয়ে গড়া। যে একবার দেখবে সে নির্বিকার দৃষ্টিতে শুধু তাকিয়েই থাকবে। মীরাও নির্বিকার দৃষ্টিতে নীল সমুদ্রের মাঝখানে বিশাল প্যালেসটার দিকে তাকিয়ে আছে। মেথিস মীরার হাত ধরে বলল, প্রিন্সেস চলো, এটাই আমার তোমার পাতানো ভালোবাসার প্যালেস, যার নাম ডার্ক ডায়মন্ড। মীরা ভালো করে তাকিয়ে দেখল প্যালেসটার সামনে বড় করে লেখা ডার্ক ডায়মন্ড। মেথিস মীরাকে নিয়ে প্যালেসটার ভেতর প্রবেশ করল। প্রবেশ করবার সাথে মীরার মনে এক অদ্ভুত অনুভূতির ছোঁয়া লাগল। মীরা নিজ থেকে এগিয়ে গিয়ে এটা সেটা দেখছে। মীরা সবকিছু এমনভাবে দেখছে যেন সবকিছু তার খুব পরিচিত। হঠাৎ মীরার স্পর্শে একটা বন্ধ দরজা খুলে গেল। মেথিস এগিয়ে এসে মীরাকে নিয়ে ওই রুমে প্রবেশ করল। মীরা রুমে প্রবেশ করে রীতিমতো অবাক। এখানেও সেই দুটি ছবি, যে ছবিগুলো মীরা ওই দর্শনীয় প্যালেসটায় দেখেছিল। সেই দুজন রাজারানীর ছবি, যে দুজনের ছবি মীরা চোখ বন্ধ করলেও ভেসে ওঠে, যে ছবিগুলো মীরাকে খুব করেই কাছে টানে। মেথিস মীরার দিকে ছলছল তাকিয়ে মুখটা বেশ গম্ভীর করে বলল, মীরা, এনারাই তোমার মম ড্যাড। মেথিসের মুখ থেকে কথাটা শুনবার সাথে সাথে মীরার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগল। মীরা নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে মেথিসকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ফেলল। মেথিস মীরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, প্রিন্সেস, জানি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি জানো, নিয়তিকে যে তোমাকে মেনে নিতেই হবে। যখন আমি তোমায় হারিয়ে একা হয়ে গিয়েছিলাম, তখন আমি নিজেকেই নিজে সামলাতে অনেক বেশি হিমশিম খাচ্ছিলাম। জানি প্রিয়জনকে হারানো কতটা কষ্টকর। তখন দুচোখ শুধু প্রিয়জনকেই খুঁজে বেড়ায়। প্রিয়জনকে একটি বারের মতো হলেও সামনে পেতে চায় মন। তখন শুধু একজন আমাকে বেশ সাপোর্ট করেছিলেন। জানতে চাইবে না সেই একজনকে? মীরা জানবার জন্য বেশ উৎসুক হয়ে মেথিসের দিকে তাকাল। মেথিস মীরার চোখের জল মুছিয়ে দিতে দিতে বলল, সে এমন একজন মানুষ যে তোমাকে বরণ করবার জন্য বেশ উৎসুক হয়ে অপেক্ষা করে আছে সেই কত যুগ ধরে। মীরা মেথিসের দিকে তাকিয়ে দেখল মেথিসের চোখে মীরার জন্য হাজারো অনুভূতির ভালোবাসা জমে আছে শত শত জনম ধরে। মেসিস মীরাকে এগিয়ে নিয়ে একটা পর্দার সামনে নিয়ে দাঁড় করাল। মেথিস এক নজর মীরার দিকে তাকিয়ে বেশ রহস্যময় হাসি হেসে বলল, প্রিন্সেস, তুমি এখন যা দেখবে নিজেকে নিজেই হয়তো আর চিনতে পারবে না। হঠাৎ মেথিস পর্দাটা সরিয়ে ফেলল। মীরা একটা ছবি দেখে বেশ অবাক হল। ছবিটায় মীরা নিজেকে মেথিসের বুকে পরম যত্ন করে মাথাটা রাখা অবস্থায় জড়িয়ে আছে।
মীরা ছবিটায় নিজের হাত বুলিয়ে অদ্ভুত এক শান্তি অনুভব করল। একদম মীরার শূন্য হৃদয় আজ পরিপূর্ণ হয়ে গেল। মেথিস মীরাকে ইশারা করে বলল, প্রিন্সেস ছবিটা কে অঙ্কন করেছে জানো? আমি। কোনো এক মধুচন্দ্রিমা রাতে। তখন ছিল ঘুটঘুটে অন্ধকার। এক ফালি চাঁদের আলোতে আমি আপনার বুকে পরম যত্নে মাথাটা রেখে এই ছবি নিজের হাতে এঁকেছিলাম। ওই দিন ছিল আমাদের ভ্যাম্পায়ারদের জন্য খুব স্পেশাল দিন। শুনেছিলাম ওই দিন আকাশের দিকে তাকিয়ে যে যা চায় তাই পায়। আমি আর আপনিও চেয়েছিলাম যেন দুজন দুজনকে শত জনমেও পাই। কথাগুলো বলে মীরা অবাক হয়ে মেথিসের দিকে তাকাল। মেথিসও চরম অবাক মীরার দিকে তাকিয়ে। মেথিস যেন নিজেই নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। মীরা মেথিসের গালে আলতো করে হাত ছুঁয়ে দিয়ে বলল, প্রিন্স, সত্যি আমার সব মনে পড়েছে। আমি ভ্যাম্পায়ার প্রিন্সেস আর আপনি আমার প্রিন্স অ্যান্ড্রে মেথিস। মীরা মেথিসের হাত নিজের হাতে নিয়ে বলল, প্রিন্স, সত্যি আমার সব মনে পড়েছে। আর এটাও মনে পড়েছে এই ডার্ক ডায়মন্ড প্যালেস আপনি আমার জন্য ডার্ক ডায়মন্ড নামে নির্মিত করে আমাদের ভালোবাসার স্মৃতি হিসেবে রেখেছিলেন। আর যা আজও অক্ষত রয়েছে সেই আগেরকার মতোই। হঠাৎ মেথিসের মুখ কালো অন্ধকারে ছেয়ে গেল। মীরা মেথিসের গালে হাত রেখে বলল, আপনি কি সেই দিনটার কথা ভেবে মন খারাপ করছেন? মেথিস গম্ভীর মুখ করে বলল, আজকের দিনেই তুমি আর আমি আলাদা হয়েছিলাম। এই দিনেই গ্র্যান্ডপা আমাকে তোমাকে অনেক অনুনয় বিনয় করে ভ্যাম্পায়ার প্যালেসে ফিরবার জন্য। আমি রাজি হইনি, কিন্তু তুমি গ্র্যান্ডপার সাথে ঠিক ফিরে গেছো ভ্যাম্পায়ার প্যালেসে। এই ফিরে যাওয়াই তোমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল। নেকড়েরা আমাদের মনমানসিকতার দুর্বলতার সুযোগ পেয়ে ভ্যাম্পায়ার প্যালেসকে আক্রমণ করে বসে এবং তারা জিতে যায়। মীরা খুব ভালো করে খেয়াল করল মেথিস কথাগুলো বলছে আর রাগে গজগজ করছে আর ভেতরে ভেতরে প্রতিশোধের আগুনে পড়ে ছাই হয়ে যাচ্ছে। হঠাৎ মেথিসের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল। মেথিস গুটি গুটি পায়ে মীরার কাছে এগিয়ে আসল। মীরার বুকে তোলপাড় করা ঝড় উঠতে শুরু করেছে। মেথিসের শীতল নিঃশ্বাস মীরার ঘাড়ে এসে পড়ছে। মীরা হাত দুটো মুঠো করে রেখেছে। মেথিস মীরাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে কাঁদতে বলল, প্রিন্সেস, তোমাকে আমি আর হারাতে চাই না, একটি বারের জন্যও নয়। আগের জন্মে তোমাকে ওরা ভুল প্ররোচনায় নিজের জীবনকে সমাধি দিয়েছে, এবার আমি আর ওদের ছাড়ব না, কিছুতেই না। মেথিস কথাগুলো বলছে আর মীরাকে নিজের সাথে আরো বেশি করে জড়িয়ে নিচ্ছে। যেন একটু ছেড়ে দিল এই মীরা আবার আগের কার মতো হারিয়ে যাবে। হঠাৎ মেথিস আহ করে চিৎকার দিয়ে উঠল। মীরার বুকে ভয় হতে লাগল। মীরার বুক ভয় ধূপধাপ করছে, মীরার কলিজা শুকিয়ে আসছে। ভয় মীরার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। হঠাৎ মীরার হাত রক্তে ভেজা ভেজা লাগল। মীরা কিছু বুঝবার আগেই মেথিস ঢলে পড়ল। মীরা মেথিসের দিকে তাকিয়ে দেখল মেথিসের পিঠে নেকড়েদের বিষাক্ত তীর, যা ভ্যাম্পায়ারদের জন্য মরণ তীর নামেই পরিচিত। মেথিসের গায়ের রং নীল বর্ণ ধারণ করতে লাগল। মেথিস আস্তে আস্তে নেতিয়ে পড়ল, দুচোখ আস্তে আস্তে বন্ধ করে ফেলল। ভয় মীরার হাত পা ঠান্ডা হতে লাগল। মীরা মেথিস বলে চিৎকার দিল। মীরার চিৎকারে পুরো প্যালেস জুড়ে নীরবতা ছেয়ে গেল। সময় যত অতিবাহিত হচ্ছে মেথিসের গায়ের বর্ণ ততটা গাঢ় নীলচে হচ্ছে। মীরার ভয় হতে লাগল, বুকের বাঁ পাশের তীব্র ব্যথাটা যেন আরো বেশি চেপে ধরেছে মীরাকে। শুধু ভয় হচ্ছে মীরার যদি সত্যি মেথিসের কিছু হয়ে যায়, তাহলে কি সত্যি মীরা মেথিসকে হারিয়ে ফেলবে চিরকালের মতো? না, কিছুতেই মীরা হারাতে চায় না মেথিসকে। মীরার চোখের জল এক ফোঁটা দু ফোঁটা করে মেথিসের গালের উপর গড়িয়ে পড়ছে। মীরা মেথিসের মাথাটা কোলে নিয়ে কাঁদতে কাঁদতে বলল, মেথিস, উঠুন, আপনি চোখ খুলে দেখুন আপনার প্রিন্সেস আপনাকে কতটা পাগলের মতো করে ভালোবাসে।
আপনি হয়তো ভেবেছেন আপনি একাই ভালোবেসেছেন আপনার প্রিন্সেসকে, কিন্তু না, আমিও আপনাকে সমান তালে ভালোবেসে ফেলেছি। আমার যে সবকিছু মনে পড়েছে, কিন্তু এখন আপনিই তো অভিমান করে চোখ বন্ধ করে আছেন। একটি বার আমার কানে কানে বলুন, প্রিন্সেস, ডু ইউ নো ইউ আর মাই ডার্ক ডায়মন্ড? আপনি কি একটি বার বলবেন না? বলুন না প্রিন্স। একটিবার চোখ মেলে তাকিয়ে দেখুন। ডার্ক ডায়মন্ড প্যালেসে আপনি আমায় নিয়ে এসে আবার নিজেই হারিয়ে যাচ্ছেন। আমাদের ভালোবাসা কি এতটাই ঠুনকো যে আর কখনো পূর্ণতা পাবে না? মীরা মেথিসের গালে নিজের উষ্ণ গাল ঘষছে আর কথাগুলো বলছে, আর চোখের কোনো বেয়ে জল গড়িয়ে পড়ছে মেথিসের গালের উপরে। হঠাৎ কেউ একজন মীরার গালে আছড় কাটল। মীরা চোখ খুলে তাকিয়ে হতভম্ব। এ কাকে দেখছে মীরা? এ যে আর কেউ নয়, স্বয়ং কেবিন ক্রুজ। মীরা বেশ অবাক চোখে তাকিয়ে আমতা আমতা করে বলল, স্যার আপনি? হ্যাঁ আমি। মাই গড, তাহলে তুমি আমায় চিনতে পেরেছ? মীরা চোখ গরম করে তাকিয়ে বলল, শুধু চিনিইনি, আপনাকে বেশ ভালো করেও মনেও রেখেছি। আপনি ভালো খোলস পরে থাকেন, কিন্তু আপনি আসলে একটা বদনেকড়ে। ওহ, তার মানে তুমি আমায় চিনতে পেরেছ অবশেষে। আমি তো ভেবেছি আমায় বুঝি এই জনমেও তুমি আর চিনতে পারবে না, আর আমার মনের আশাটাও পূর্ণ হবে না। মীরা ক্রুজের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, মনের আশা মানে? ক্রুজের চোখে মুখে রহস্যময় হাসি রেখা ফুটে উঠল। মীরার মনে অদ্ভুত ভয় এসে জমতে লাগল। মীরা মেথিসের গালে আলতো হাত ছুঁয়ে ডেকে যাচ্ছে, মেথিস প্লিজ উঠুন, আমাকে দেখুন, আপনার প্রিন্সেস আপনারই আছে। ক্রুজ বিকট শব্দ করে হাসতে লাগল। ক্রুজের হাসি প্রতিধ্বনি হয়ে ডার্ক ডায়মন্ড প্যালেসে যেন এক অদ্ভুত নৃত্য খেলে গেল। ক্রুজ তার হাসি থামিয়ে মীরার কাছে এসে কানে ফিসফিসিয়ে বলল, তোমার প্রিন্স আর চোখ মেলে তাকাবে না? তুমি ওর আঘাতের তীর দেখনি বুঝি? এ তীর ভ্যাম্পায়ারদের জন্য মরণশীল তীর, যা আমাদের নেকড়েদের জন্য আশীর্বাদ। ক্রুজের কথা শুনে মীরার চোখ রাগে লাল হয়ে গেল। মীরা গজগজ করে ক্রজের গলা চেপে ধরল। ক্রুজ মীরাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে হাহা করে হেসে মীরার খুব কাছে এসে ফিসফিসিয়ে বলল, প্রিন্সেস, তুমি একা তাও আমার সাথে পারবে? ক্রুজের কথায় মীরার পুরো শরীর অন্তরাত্মা সহ জ্বলে উঠল। মীরার ইচ্ছে করছে এখনই ক্রুজের পুরো শরীরের রক্ত শুষে খেয়ে রক্তশূন্য করে তার নিথর দেহটাকে পুড়িয়ে আগের জন্মের সব শোধ মিটিয়ে নিতে। কিন্তু মীরা এখন ক্রুজের সাথে লড়াইটা করতে চাইছে না। ক্ষুণ্ণ মন নিয়ে মীরার পক্ষে এখন কিছুই করা সম্ভব নয়। মীরা মেথিসের কাছে ছুটে গেল। মেথিসের মাথাটা নিজের বুকে আগলে রেখে মেথিসের গালে আলতো করে হাত বুলিয়ে বলল, প্রিন্স, দেখো কে এসেছে, আমাদের চিরশত্রু ক্রুজ এসেছে। তাকিয়ে দেখো ও কিভাবে তোমাকে নিয়ে হেয়ালি পোনায় মেতে উঠেছে। একটি বারের জন্য তাকাও বলছি, তোমার প্রিন্সেস তোমাকে ডাকছে, তুমি কি তা শুনতে পাচ্ছ না, নাকি এখনো আবার অভিমান করে চোখ বন্ধ করে রাখবে? মীরা ক্রুজের দিকে তাকিয়ে আবার মেথিসকে ডাকতে ব্যস্ত হয়ে পড়ল। ক্রুজ মীরার হাত মুষ্টিবদ্ধ করে বলল, তোমার প্রিন্স চিরনিদ্রায় শায়িত, ওকে হাজার ডাকলেও ও আর ফিরে আসবে না। ওর আর এই জন্মেও তোমাকে পাওয়া হলো না। কিন্তু মীরা ক্রুজের দিকে বেশ রাগান্বিত চোখে তাকাল। ক্রুজ মুখে রহস্যময় হাসি ফুটিয়ে বলল, কিন্তু আমি তোমায় ঠিক নিজের করে পাব। মীরা ক্রুজের মুখে থুথু ছিটিয়ে বলল, তুই আমার থুতুর উপযুক্ত নয়। আর তুই কি করেছিস ভেবেছিস আমি কিছুই জানি না? মীরা লম্বা একটা নিঃশ্বাস টেনে নিয়ে বলল, তুই লিজকে নিজের কাছে আটকিয়ে রেখেছিস। তুই ভেবেছিস কি আমাকে না পেয়ে তুই আমার বেস্ট ফ্রেন্ড লিজকে অত্যাচার করে পার পেয়ে যাবি? কিন্তু না, তা কখনো নয়। তোকে এবার এর উপযুক্ত শাস্তি ঠিক দিয়ে দিব। ক্রুজ মীরার মুখপানে নিজের মুখ বাড়িয়ে বলতে লাগল, প্রিন্সেস, তুমি যা শাস্তি দাও আমি মাথা পেতে নিব, কিন্তু তোমাকে যে আমার হতেই হবে বলে টানতে টানতে মীরাকে নিজের কাছে এনে হঠাৎ অদৃশ্য হয়ে গেল।
মীরা বিশাল এক প্যালেসের এক সজ্জিত রুমে শুয়ে আছে। মীরা চোখ ফিট ফিট করে তাকাল। চারদিকে তাকিয়ে ভীষণ অবাক হল। একদম অপরিচিত, অচেনা জায়গা হলেও খুব পরিচিত লাগছে মীরার কাছে। মীরা ক্লান্ত শরীর নিয়ে উঠে বসল। চারদিকে তাকিয়ে দেখল এটা তো সেই ভ্যাম্পায়ার প্যালেস যেটা একসময় ভ্যাম্পায়ারদের দখলে ছিল। হঠাৎ মেথিসের সেই নীল বিমর্ষ মাখা মুখ মীরার মনে পড়ল। মীরার ভেতরটা গুমরে মুচড়ে যাচ্ছে, বুকের ভেতরটা কষ্টে যেন পুড়ে যাচ্ছে। মীরা আর নিজেকে ধরে রাখতে না পেরে রুম থেকে বের হওয়ার জন্য যেই পা বাড়ালো সাথে সাথে কারো সাথে ধাক্কা খেল। মীরা চোখ তুলে তাকিয়ে যাকে দেখল দু নয়ন যেন আজ ভরে গেল। মীরা বেশ কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে থেকে জড়িয়ে ধরল। লিজ, তোকে আবারও আমি দেখব, সত্যি আমি ভাবিনি কখনো। আমার হৃদয় প্রাণ যে শুধু তোকে খুঁজে বেরিয়েছে, যদি তুই একটিবারের জন্য বুঝতি। লিজও মীরাকে জড়িয়ে ধরল। আজ যেন দুটি আত্মা এক হয়েছে কয়েক শতক যুগ পরে। লিজ হাত দিয়ে মীরাকে ছুঁয়ে দেখল আর বলল, তুই সেই আগের কার মতোই রূপলাবণ্যে ভরা। তোকে দেখে আজ আমি নিজেকেই সার্থক মনে করছি। তোকে হারিয়ে আমি একদম নিষ্প্রাণ হয়ে গিয়েছিলাম, আজ যেন সেই প্রাণ আবারও আমি ফিরে পেলাম। মীরা কয়েক শতক বছর পর তার পুরনো বান্ধবী লিজকে ফিরে পেয়েছে ঠিকই, কিন্তু তার ভাঙ্গা মন নিয়ে খুব একটা খুশি হতে পারেনি। মীরা মেথিসের কথা ভেবে লিজকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। লিজ, আমি তোকে ঠিকই ফিরে পেয়েছি, কিন্তু আরেক জনকে যে হারিয়ে এসেছি। আমাকে যে তার বড্ড বেশি প্রয়োজন। সে আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে আমি তাও জানি না। লিজ মীরাকে সামনে এনে ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, তুই কার কথা বলছিস? তুই কি প্রিন্সের কথা বলছিস? প্রিন্স ঠিক আছে তো? মীরা লিজের হাত মুষ্টিবদ্ধ করে বলল, লিজ, আমি জানি না, সত্যি জানি না উনি কেমন আছেন। লিজ চোখ বন্ধ করে মন্ত্র পাঠ করে প্রিন্সকে খুঁজে দেখল বেশ কিছুক্ষণ, কিন্তু ব্যর্থ হয়ে চোখ মেলে তাকাল। মীরা বেশ উৎসুক হয়ে লিজের দিকে তাকিয়ে রইল। লিজ মীরার গালে আলতো করে হাত ছুঁয়ে দিয়ে বলল, প্রিন্সেস, আমি ব্যর্থ, তোমার প্রিন্সকে কোথাও খুঁজে পাচ্ছি না আমি। হঠাৎ কেউ রুমে প্রবেশ করল। মীরা লিজের দিকে তাকাল। লিজ বেশ চটে গিয়ে ক্রুজের কাছে গিয়ে দাঁড়াল এবং বলল, শত বছর অত্যাচার নিপীড়ন করেও কি আপনার প্রতিশোধ নেওয়া শেষ হয়নি? ক্রুজ হাহা করে ঘর কাঁপানো হাসিতে ফেটে পড়ল এবং বলল, তোকে তো আমি আমার দাসী হিসেবে ব্যবহার করেছি, আর প্রতিশোধ সে তো নিব আমার প্রিন্সেসের থেকে। ক্রুজ মীরার খুব কাছে গিয়ে দাঁড়াল। মীরার হাত নিজের হাতে নিয়ে বলল, তোমার রূপে আমি যে সেই কবেই নিমজ্জিত হয়ে আছি। আমার উন্মাদ মন তোমাকে দেখতে বাংলাদেশ পর্যন্ত ছুটে গিয়েছে, সে কি আর এমনি এমনি? মীরা ক্রুজের হাত সরিয়ে দিয়ে ঝাঝালো কণ্ঠে বলল, আমি হয়তো তখন জানতাম না তুই এতটা পাপিষ্ঠ, কিন্তু এখন তো আমি জেনেছি গত জন্মেও তুই আমাকে আমার প্রিন্স থেকে আলাদা করেছিস, আবার এ জন্মেও তুই আমার প্রিন্সকে আঘাত করেছিস। বলে মীরা যেই ক্রুজের ঘাড়ে দাঁত বসিয়ে দিয়ে রক্ত খেতে লাগল, ঠিক তখনই ক্রুজ নেকড়েদের মন্ত্র পাঠ করে মীরার উপর ফু দিল ও সাথে সাথে মীরা মাথা ঘুরে পড়ে গেল। ক্রুজ মীরার কানে ফিসফিসিয়ে বলল, তোমার প্রিন্স আর কখনো ফিরবে না তোমার কাছে। এখন তুমি শুধু আমার, তোমাকে আমি আমার নেকড়েদের প্রিন্সেস হয়ে আমার সাথে শত জনম ভর থাকবে আর আমায় ভালোবাসবে। ক্রুজ লিজের কাছে এসে কানে কানে কিছু কথা বলল। তারপর দুজন রহস্যময়ী হাসিতে ফেটে পড়ল। মীরা চোখ খুলে তাকিয়ে দেখল মীরাকে রুমে আটকে রাখা হয়েছে। মীরা উঠে বসতে চাইল, কিন্তু কিছুতেই পারল না, মাথাটা কেমন ঝিমঝিম করছে। মীরা শুয়ে শুয়ে মেথিসের কথা ভেবে চোখ দিয়ে অঝরে পানি ফেলছে। হঠাৎ মীরার মাথায় একটা বুদ্ধি আসলো, লিজ চোখ বন্ধ করে খুঁজতে পারলে আমি কেন পারব না? তাই মীরা আর দেরি না করে চোখ বন্ধ করে দেখল মেথিসকে খুঁজে পাওয়া যায় কিনা। হঠাৎ মীরার চোখে ঝাপসা কিছু দেখাচ্ছে, কেউ মেথিসকে আটকে রেখে বেদম পিটিয়ে রক্তাক্ত করে রেখেছে।
মেথিস মৃত্যু যন্ত্রণায় চটপট করছে। মীরা চোখ খুলে সামনে তাকিয়ে দেখল লিজ দাঁড়িয়ে আছে। লিজ মীরার কাছে এসে মীরাকে অনুনয় বিনয়ের সহিত বলতে লাগল, তুই কি ভ্যাম্পায়ারদের অস্তিত্ব রক্ষা করতে চাস নাকি ধ্বংস? লিজের কথা শুনে মীরা অবাক হল। তাছাড়া লিজের কথা বলার ভাবভঙ্গি দেখেও মীরা রীতিমতো অবাক। মীরার যতদূর মনে পড়ে লিজ খুবই ঠান্ডা মেজাজের ছিল, এই মেয়ের মতো এতটা কর্কশ কখনো ছিল না। লিজ মীরার হাত ধরে বলল, এখন আর ভাববার সময় নেই। দেখ, তুই যদি ক্রুজকে নিজের প্রিন্স হিসেবে মেনে নিস তাহলে সকল ভ্যাম্পায়াররা বেঁচে যাবে আর আমরাও একসময় নিজেদের প্যালেস ফিরে পাব। তুই রাজি হয়ে যা। মীরার অবাক লাগছে এটা ভেবে যে লিজ কিভাবে পারল এই কথাটা বলতে, একটি বার ও কি আটকায়নি। মীরা লম্বা একটা নিঃশ্বাস নিয়ে লিজকে বলল, লিজ, মেথিসকে বাদ দিয়ে ক্রুজকে আমি আমার প্রিন্স হিসেবে মেনে নিব? আর তুই এটা বলতে পারলি? তাছাড়া ক্রুজ একজন বদনেকড়ে। মীরা লিজের দিকে বেশ ভালো করে তাকিয়ে দেখল এবং বলল, লিজ, আমার দিকে তাকা। লিজ আমতা আমতা করে বলল, তোর দিকে নতুন করে তাকানোর মতো কি আছে? মীরা আর নিজেকে সামলাতে না পেরে লিজের ঘাড়ে দাঁত বসিয়ে রক্ত খেতে লাগল। লিজ নিজেকে ছাড়াবার চেষ্টা করছে কিন্তু কিছুতেই পেরে উঠছে না মীরার সাথে। এমন সময় ক্রুজ এসে দেখল মীরার চোখ লাল বর্ণ ধারণ করেছে, মুহূর্তেই যে কোনো সময় লিজের প্রাণ চলে যেতে পারে। তাই ক্রুজ আর দেরি না করে মীরাকে ছাড়াতে ব্যস্ত হয়ে পড়ল। মীরা হাঁপাচ্ছে লিজের রক্ত খেয়ে। লিজ বিকট চিৎকার দিয়ে ঘাড়ে হাত দিয়ে বলল, প্রিন্সেস, কাজটা একদম ঠিক করনি। মীরা তার মুখের রক্ত হাতের ওলোটা পিঠ দিয়ে মুছে নিয়ে বিকট শব্দ করে হেসে উঠল। মীরা হাসতে হাসতে বলল, আমি জানি তুই লিজ নস, তুই ক্রুজের কোনো এক মায়াবী শক্তি। মীরার কথা শুনে ক্রুজ ও লিজের গলা শুকিয়ে আসছে। ক্রুজ কিছুতেই বুঝতে পারছে না কিভাবে মীরা সব বুঝে ফেলল। মীরা মুখে হাসি ফুটিয়ে বলল, তোরা ভেবেছিস আমি কিছুই বুঝতে পারব না? মীরা ক্রুজের কাছে মুখ এনে বলল, আমার কথাগুলো নিশ্চয়ই খুব বেশি হয়ে যাচ্ছে, তাই না? বিস্ময় চোখে তাকিয়ে মীরা বলল, লেট মি এক্সপ্লেইন ইউ। মীরা ক্রুজকে প্রথম থেকে বলতে লাগল, আমার প্রথমেই খুব খটকা লেগেছিল। মীরা লিজের হাতটা শক্ত করে ধরে বলল, ও নিশ্চয়ই লিজ নয়, লিজ হচ্ছে আমার হার্ট, যার স্পন্দন আমার চিরচেনা। আমি জানি লিজকে তোমরা কোথাও লুকিয়ে রেখেছ, নয়তো মেরে ফেলেছ। আমার বেস্ট ফ্রেন্ড কখনো অন্তত আমার ক্ষতিটুকু চাইবে না। কিন্তু এই মায়াবিনী প্রথম থেকেই আমার ক্ষতি করতে চাইছে, আর আমি তা অচিরেই বুঝতে পেরেছি। মীরা লিজ সাজা মেয়েটার হাত ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ক্রুজের সামনে এসে দাঁড়াল। ক্রুজ হিংস্রভাবে মীরার দিকে তাকিয়ে রইল। মীরা ক্রুজের দিকে চোখ লাল লাল করে জিজ্ঞেস করল, লিজ কোথায়? ক্রুজ আর মেয়েটা ঘর কাঁপানো হাসিতে ফেটে পড়ল। ওদের হাসি দেখে মীরার রাগ উঠে গেল। ক্রুজ মীরার গালে স্লাইড করতে করতে বলল, তোমার ফ্রেন্ড আমার আদর পেয়ে পেয়ে বেশ ভালোই আছে এখনো। মীরা ছিঃ বলে ক্রজের হাত সরিয়ে বলল, তুই একটা খারাপ চরিত্রের, তুই লিজের সাথে কি করতে পারিস সব আমার জানা, তুই লিজকে কতটা অত্যাচার করতে পারিস তা আমার পুরোপুরি ভাবেই জানা। ক্রুজ কিছুটা ভাবনার ভঙ্গি করে মীরার কানে কানে ফিসফিসিয়ে বলল, লিজকে যাই করি না কেন তোমাকে কিন্তু একটু আঁচড় লাগতে দেব না, খুব খুব যত্ন করে ভালোবাসব আর আদরে ভরিয়ে রাখব। মীরা মুখে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, তোর আদর ভালোবাসা সবটা তোর কাছেই থাকুক, আমার প্রিন্সকে আমায় ফিরিয়ে দে। ক্রুজ মীরার কাছে ঝুঁকে বলতে লাগল, তোমার প্রিন্স ভালো নেই, একদম ভালো নেই, আদৌ বেঁচে আছে কিনা তাও জানা নেই, তবে 3 জন আছে যারা তোমার অপেক্ষায় শত শত বছর অপেক্ষা করে আছেন। তুমি কি তাদের দেখবে না, ওদের মুক্তি দেবে না? ক্রুজের কথা শুনে মীরা বেশ অবাক হল। মীরা বেশ উৎসুক হয়ে বলল, 3 জন মানে? ক্রুজ মায়াবিনী লিজের দিকে রহস্যময় হাসি ফুটিয়ে ইশারা করে কি যেন বলল।
মায়াবিনী মীরার হাত ধরে কোথায় যেন নিয়ে যাচ্ছে। মীরা ভেবে ভেবে অস্থির হচ্ছে তিনজন কে হতে পারে। ক্রুজ মীরাকে একটা বিশাল রুমে স্বাগত জানাল। মীরা পুরো রুমটায় একবার চোখ বুলিয়ে দেখল, রুম জুড়ে ফিনফিনে নীরবতা বিরাজ করছে। মীরার মনে পড়ে গেল এটা তো সেই রুমটা যে রুমে একসময় ভ্যাম্পায়ারদের সালিশি বসত। মীরা ক্রুজের দিকে তাকাল। ক্রুজ মীরার কাছে এসে দাঁড়ালো, কিছুটা ঝুঁকে বলল, জানতে চাইবে না সেই তিনজন কে? কারা তোমার অপেক্ষায় আছে? মীরা ছলছল চোখে তাকিয়ে ক্রুজকে জিজ্ঞেস করল, কারা আমার অপেক্ষায় আছে? ক্রুজ বলছি। ক্রুজ একটু পিছিয়ে গিয়ে হাতে তুড়ি বাজিয়ে কিছু মন্ত্র পাঠ করে অনেক বড় বড় 3টা কফিন বের করে নিয়ে আসল। কফিনগুলো দেখে মীরার বুকে অজানা এক কষ্ট হতে লাগল। মীরা বুঝতে পারছে না কেন হঠাৎ এমন অনুভূতি হচ্ছে। অনুভূতিরা যেন আজ কিছু একটা জানান দিচ্ছে, কিন্তু মীরা এখনো পুরোপুরি বুঝতে পারছে না। ক্রুজ হাত দিয়ে ইশারা করে কফিনের ঢাকনাগুলো সরাল। সাথে সাথে 3জন মানুষ বের হয়ে আসল। মানুষগুলোকে দেখে মীরার চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগল। মানুষগুলো সাদা পোশাকে আবৃত করা, চোখ বন্ধ করা অবস্থায় দাঁড়িয়ে আছে মীরার মম, ড্যাড আর লিজ। মীরা যখন মম, ড্যাড বলে ডেকে উঠল, 3জনই চোখ খুলে মীরার দিকে তাকাল। মীরা যেই দৌড়ে ওদের কাছে ছুটল, ঠিক তখনই মীরার মম, ড্যাড, লিজ হাত দিয়ে বারণ করল ওদের কাছে যেতে। ক্রুজ হাহা করে হেসে বলল, প্রিন্সেস, তুমি ওদের কাছে গেলে ওরা অদৃশ্য হয়ে যাবে, তখন ওদের আর মুক্তি মিলবে না। মীরা চোখের জল মুছে বেশ ক্রুদ্ধ হয়ে ক্রুজের উপর ঝাঁপিয়ে পড়ল। ক্রজের গলা চেপে ধরে বলল, আমার জানামতে মম, ড্যাড মৃত ছিল, কিন্তু লিজ জীবিত ছিল। তাহলে কেন ও এখন আত্মার রূপে আছে? ক্রুজ বহুকষ্টে মীরাকে ছাড়িয়ে বলল, আমি লিজকে ইচ্ছে করে মারিনি, আর কেনই বা ওকে মারতে যাব? মীরা বেশ ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে লাগল, ক্রুজ, আমি জানি তুমি ওকে মারনি, কিন্তু মরতে বাধ্য অন্তত করেছ, তাই না? ক্রুজ হতভম্ব চোখে তাকিয়ে মীরাকে বলল, লিজ আত্মহত্যা করেছে, তাই ওর আত্মা এখনো আটকে আছে। হঠাৎ মধুর ডাক ভেসে আসল, প্রিন্সেস, আমরা মুক্তি চাই, মুক্তি চাই। ডাকটা প্রতিধ্বনিত হয়ে পুরো রুমটা কেঁপে উঠল। সেই সাথে মীরার হৃদয়টাও কেঁদে উঠল। মীরা তাকিয়ে দেখল কফিন থেকে দাঁড়িয়ে থাকা আত্মা 3টা মুক্তি চাই বলে বলে কেঁদে যাচ্ছে। মীরা আর সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল আর বলতে লাগল, আমি মুক্তি দেব তোমাদের, আমি মুক্তি দেব, প্লিজ তোমরা চুপ করো। আমি আর পারছি না তোমাদের আর্তনাদ শুনতে। ক্রুজ হাসিতে ফেটে পড়ল আর বলল, ওদের মুক্তি দেওয়া খুব সহজ, যদি তুমি রাজি থাকো। মীরা কান্না বন্ধ করে উঠে দাঁড়াল এবং বলল, আমি রাজি। ক্রুজ ভ্রু কুঁচকে মীরার দিকে তাকাল। হ্যাঁ, আমি রাজি, এবার এটা যত কঠিনই হোক না কেন, দরকার হলে নিজের জীবন রাখব বাজি। তোমাকে আমার প্রিন্সেস হতে হবে, নেকড়ের রূপে তোমাকে পুরোপুরি পদার্পণ করতে হবে। মীরা ক্রুজের কথা শুনে একেবারে নিস্তব্ধ হয়ে রইল। পৃথিবীর সব যেন মীরার কাছে ধূলিসাৎ মনে হচ্ছে। এই কথা শুনবার আগে মীরার যেন মরণ হলেই ভালো হতো। মীরা চোখ বন্ধ করে জোরে একটা নিঃশ্বাস নিল। মেথিসের চেহারাটা মীরার চোখে ভাসতে লাগল। মীরা মনে মনে মেথিসকে খুব করে ডাকল আর বলল, প্রিন্সেস, আমাকে আর কেউ ফিসফিসিয়ে বলবে না কখনো ভালোবাসি প্রিন্সেস, খুব বেশি ভালোবাসি। কেউ কানে ফিসফিসিয়ে বলবে না, প্রিন্সেস, ডু ইউ নো ইউ আর মাই ডার্ক ডায়মন্ড। আমাদের ভালোবাসার পরিসমাপ্তি আর কখনো হবে না। ভালোবাসাগুলো প্রতিনিয়ত হেরে যায় কেন তা আমি জানি না, হয়তো প্রিন্স। এর পরিণাম কি তাও আমার জানা নেই। হয়তো আগের জন্মের মতো এবারও আমাদের ভালোবাসার সূচনা হতে না হতে সমাপ্ত হতে চলল। তোমার জন্য আসব ফিরে, একবার দুবার নয়, শত জনম ভর। যতবার ভালোবাসা হবে না সমাপ্ত,
ততবার আমার আশা হবে না বিলুপ্ত। মীরা মমো, ড্যাড আর লিজের দিকে এক নজর তাকিয়ে ক্রুজকে বলল, আমি রাজি। ক্রুজ খুশিতে গদগদ হয়ে মীরার কাছে এসে মীরার হাত নিজের হাতে নিয়ে গভীর চুমু খেয়ে বলল, জানতাম আমি, তুমি ওদের আত্মাদের এভাবে কষ্ট দিতে পারবে না, ঠিক রাজি হবে। মীরা মায়াবিনী লিজের দিকে তাকিয়ে বলল, তা কখন ওদের মুক্তি মিলবে? ক্রুজ মহাখুশি চোখে তাকিয়ে মীরাকে বলল, যখন নেকড়েদের মন্ত্র পড়া শেষ হবে, তুমিও পুরোপুরি নেকড়ে প্রিন্সেস হবে, ঠিক তখনই ওদের মুক্তি মিলবে, তার আগে নয়। ক্রুজ মায়াবিনী লিজ চোখ দিয়ে ইশারা করল, মীরাকে রেডি করতে, একটু পর মন্ত্র পাঠ শুরু হবে। মীরা সাদা গাউন পরে বসে আছে ক্রুজের সাথে অগ্নকুণ্ডের সামনে। মাঝখানে আগুন জ্বলছে দাউ দাউ করে। ঠিক তেমনি আগুন জ্বলছে মীরার বুকে। মেথিসকে পাওয়া না পাওয়ার বেদনাগুলো আজ মীরাকে কুড়ে কুড়ে খাচ্ছে। জীবনের হিসেবগুলো মেলাতে বড্ড বেশি হিমশিম খাচ্ছে মীরা। যে মানুষটা 1000 বছর ধরে মীরার জন্য অপেক্ষা করে আছে, আজ তাকে কষ্ট দিয়ে পুড়ে মারতে অগ্নির সামনে বসে আছে মীরা। মীরা এক নজর কফিনগুলোর দিকে তাকিয়ে মনে মনে বলল, না, আমি কাঁদব না আর। আমাকে বিধাতা আজ কঠিন সত্যের মুখোমুখি করে দাঁড় করিয়েছেন। নিজের ভালোবাসার চেয়ে আত্মাগুলোর মুক্তি প্রয়োজন খুব বেশি। ক্রুজের খুশি আজ আকাশ সীমা। কল্পনা আজ সব সত্যি হতে চলল। প্রিন্সেসকে আজ নিজের করে পাওয়া হবে। শত জনম শত বছরের পাওনাগুলো আজ সত্যি হতে চলল। ক্রুজ চোখ দিয়ে ইশারা করে মায়াবিনীকে নেকড়ে সর্দারকে আনতে বলল। নেকড়ে সর্দারের পুরো শরীর সাদা পোশাকে আবৃত করা। ক্রুজ নেকড়ে সর্দারকে স্বাগত জানাল। মীরাকে নেকড়ে সর্দার হাত দিতে বলল। মীরা নেকড়ে সর্দারের হাতের উপর হাত রাখল। মীরার মনে একটা কথাই ঘুরপাক খাচ্ছে, ওদের মুক্তি দিতে হবে, মুক্তি, মুক্তি। হঠাৎ মীরা কারো স্পর্শ পেয়ে শক খেয়ে ছিটকে পড়ে গেল। নেকড়ে সর্দার হঠাৎ তার রূপ পাল্টানো। এক এক করে নিজেকে খোলস থেকে বের করল। মীরা যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছে না, সে ফিরে এসেছে। যার জন্য মীরা মনে মনে প্রতীক্ষা করছিল, সে সত্যি এভাবে ফিরে আসবে, মীরা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না। মীরার মুখে হঠাৎ হাসির রেখা ফুটে উঠল। মীরা লম্বা একটা ধম নিল। মেথিস মীরাকে হাত ধরে উঠালো এবং কানে কানে ফিসফিসিয়ে বলল, প্রিন্সেস, আমি ফিরে এসেছি তোমার টানে, তোমার কাছে, তোমার বুকে। মীরা আর নিজেকে ধরে রাখতে না পেরে মেথিসের বুকে ঝাঁপিয়ে পড়ে মেথিসকে আঁকড়ে ধরে থেকে বলল, আমি জানতাম প্রিন্স, আপনি ঠিক ফিরে আসবেন। আমি যে আপনার জন্য মনে মনে প্রহর গুনে যাচ্ছি, ভেবেছি এই বুঝি আমার জীবনের বলিদান হতে চলল। হয়তো আপনাকে হারাবো চিরদিন, চিরকালের জন্য। মেথিস মীরা গালে দুহাত আলতো করে সামনে এনে বলল, কে বলেছে আমার প্রিন্সেস আমাকে একা রেখে এ বদ নেকড়ের হবে? তা তো কখনোই নয়। মেথিস মীরার দুহাত নিজের দুহাতে রেখে শক্ত করে বলল, চিন্তা করো না প্রিন্সেস, আমি আছি সবসময় কাছে, দূরে সারাক্ষণ, সারা জীবন ভর। মেথিস ক্রোজের দিকে তাকিয়ে বলল, তোদের নেকড়ে সর্দারকে আমি কেটেছিলে বাহিরে ফেলে রেখেছি, বিশ্বাস না হলে দেখ গিয়ে। হঠাৎ কেউ এসে মেথিসকে পেছনে থেকে আঘাত করল। মেথিস তাল সামলাতে না পেরে দূরে ছিটকে পড়ল। মেথিস ক্ষুব্ধ হয়ে তাকিয়ে দেখল ক্রুজ চোখ মুখ লাল করে হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। ক্রুজ রাগান্বিত চোখে মেথিসের দিকে তাকিয়ে মীরার হাত ধরে রেখে বলল, তোর সাহস তো কম নয়, তুই আমার প্রিন্সেসকে ছুঁয়েছিস? দরকার হলে তুই প্রিন্সেসের যেখানে যেখানে স্পর্শ করেছিস ওই জায়গাগুলোর মাংস আমি ছিলে ফেলব। মীরা অবাক হচ্ছে ক্রুজের কথা শুনে, এটা ভেবে ক্রুজ এমন একজন হিংসাত্মক মানুষ যে সামান্য একজনকে পাওয়ার জন্য সে প্রতিযোগিতায় নেমেছে। কিন্তু এখানে না আছে ভালো লাগার চিহ্ন, না আছে ভালোবাসা, কিন্তু তাকে যে এই প্রতিযোগিতায় জিততেই হবে। মেথিস ক্রুজের উপর ঝাঁপিয়ে পড়ল। দুজন প্রাণপণে নিজেদের মধ্যে যুদ্ধ লেগে গেছে।
দুজন সমান তালে যুদ্ধ করে যাচ্ছে। কেউ কাউকে হারাতে পারছে না। একসময় একজন ভ্যাম্পায়ার আর একজন নেকড়ের রূপ ধারণ করল। এবার শুরু হয়ে গেল আরো ভীষণ মহাযুদ্ধ। এদিকে মীরা একটা আতঙ্কের মধ্যে আছে। কি করবে না করবে কিছুই যেন ভেবে পাচ্ছে না। ক্রুজ সমানে মেথিসকে আঘাত করে যাচ্ছে। মেথিস যেন কিছুতেই কিছু পেরে উঠছে না। মেথিস মানুষ রূপে ফিরে আসল। মেথিসের গালে জায়গায় জায়গায় আঁচড় বসানো। মেথিসকে বড্ড বেশি ক্লান্ত মনে হচ্ছে মীরার কাছে। হঠাৎ মীরার মনে হল মীরার যে মুক্তি দিতে হবে 3টে আত্মা। যে আত্মাগুলো আজও প্রতীক্ষা করে আছে কখন মীরা আসবে আর তাদের মুক্তি মিলবে। মীরার মনে পড়ল ক্রজের বলা কথাগুলো। মীরা মেথিসকে থামতে বলল কিন্তু মেসিস তবুও থামছে না দেখে মীরা চিৎকার দিয়ে বলল মেথিস প্লিজ স্টপ প্লিজ স্টপ। মেথিস মীরার চিৎকার শুনতে পেয়ে থেমে গেল। এই সুযোগে ক্রুজ মেথিসকে বেদম মারতে লাগল। ক্রুজ আমি রাজি, প্লিজ স্টপ দিস। মেথিস আমার তোমার ভালোবাসার জন্য আমি চাই না 3টা আত্মা কষ্ট পাক। ওরা মুক্তি চায় মেসিস, ওরা মুক্তি চায়। আর আমি যদি পূর্ণ নেকড়ে হয়ে যাই তাহলেই ওদের রুহু মুক্তি মিলবে বলে কাঁদতে কাঁদতে মীরা ফ্লোরে ধপ করে বসে পড়ল। মীরা কি বলছে না বলছে মেথিস যেন কিছুই বুঝতে পারছে না। হঠাৎ মায়াবিনী লিজসহ আরও কিছু নেকড়ের দল মেথিসকে আটকে ফেলল। ক্রুজ মীরার কথা শুনে অট্টহাসিতে ফেটে পড়ল আর মীরাকে বলল প্রিন্সেস তুমি কিন্তু সেই আগেরকার মতোই বোকা রয়ে গেছ। আসলে কি বলবো, আমি যা বলেছি তা সম্পূর্ণ বানোয়াট মিথ্যা ছিল। আমি তো তোমাকে পাওয়ার জন্যই কথাগুলো বানিয়ে বলেছি। মেথিস মীরার দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। মীরা এখনো কিছু বুঝে উঠতে পারছে না। মেথিস মীরাকে উদ্দেশ্য করে বলতে লাগল প্রিন্সেস তোমাকে ও মিথ্যা বলে বোকা বানিয়ে ঠকিয়েছে। ও তোমার অনুভূতি নিয়ে খেলেছে, ওর কোনো কথায় তুমি কর্ণপাত করো না। আমি আছি তোমার সঙ্গে। তুমি নেকড়েদের সাথে তোমার শক্তি দিয়ে পেরে উঠবে না কখনো। ওদের সাথে লড়তে হলে বুদ্ধি দিয়ে লড়তে হবে। আর ক্রুজকে ধ্বংস করতে পারবে একমাত্র মুনস্টোন দিয়েই, তাহলেই তোমার মমো, ড্যাড আর লিজের মুক্তি মিলবে। মীরা মেথিসের বলা কথাগুলো মাথায় একদম ঢুকিয়ে নিয়ে বুঝতে চেষ্টা করল। তার মানে ক্রুজের বলা প্রতিটা কথাই মিথ্যা ছিল। হঠাৎ পুরো রুম আলোকিত হয়ে গেল। এতটাই আলো যে সবার চোখে এসে লাগল। মীরার কাছে হঠাৎ সব যেন স্বপ্নময় মনে হচ্ছে। বিশাল এক বই পুরো রুম আলোকিত করে নিজে নিজে বইয়ের পাতা এক এক উল্টাচ্ছে হাওয়ার বেগে। মীরা দেখতে পেল এগুলো কোনো বিশেষ মন্ত্র যা নেকড়েদের ধ্বংস করতে সাহায্য করছে। মেথিসকে নেকড়েরা ধরে রেখেছে। মেথিস চিৎকার করে বলতে লাগল প্রিন্সেস মন্ত্রগুলো মনে রাখো, এই বই তোমার জন্য ফিরে এসেছে তোমাকে সব বুঝিয়ে দেওয়ার জন্য। এগুলো পড়লে মুনস্টোন তোমার হাতে চলে আসবে আর তুমি ক্রুজকে বিনাশ করতে পারবে। হঠাৎ বইটা অদৃশ্য হয়ে গেল। মীরা জিহ্বা দিয়ে ঠোঁট দুটো দিয়ে ভিজিয়ে নিল। মীরা ক্রুজের দিকে তাকিয়ে মন্ত্র পাঠ করে ফু দিল। সাথে সাথে ক্রুজ সহ সব নেকড়ে দূরে ছিটকে পড়ল। মেথিসও ছাড়া পেল। মীরা নেকড়েদের ধ্বংসের জন্য শেষ মন্ত্রটা পাঠ করবার সাথে সাথে মীরা চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ মীরা চোখ খুলে তাকিয়ে দেখল মুনস্টোন মীরার হাতে চলে এসেছে। ক্রুজ দূর থেকে মীরার কাছে হাতজোড় করে মিনতি করছে যেন ক্রুজকে মীরা এবারের মতো মাফ করে দেয়। মীরারও কেন জানি ওদের ধ্বংস করতে হাত কাঁপছে। হঠাৎ কফিন থেকে লিজ বের হয়ে আসল। মীরা লিজের দিকে তাকিয়ে দেখল চোখ শুরু করে দেহের প্রতিটা জায়গায় আঘাতের চিহ্ন। মীরার বুকটা কেমন যেন কেঁদে উঠল। মীরার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। লিজ দূর থেকে মীরাকে বলল
প্রিন্সেস, আপনি ওই নেকড়েটার কথা শুনবেন না, ও একটা বদ নেকড়ে। তাছাড়া আমাকে দেখুন কতটা নির্যাতন করে, আমাকে দিনে দিনে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, যার কারণে বেঁচে থাকতেও শান্তি আমি পাইনি, আর মরে গিয়েও নয়। আপনি এই ক্রুজকে এক নিঃশ্বাসে শেষ করুন, তাহলেই আমাদের আত্মার মুক্তি মিলবে। মীরার খুব কষ্ট হচ্ছে, মীরা কান্নায় ভেঙে পড়েছে। লিজ মীরারকে নিজের গলায় থাকা একটা চেইন দিল এবং বলল, প্রিন্স, আপনি আমার মমকে আমার মৃত্যু সংবাদ জানিয়ে দিবেন। আর এই চেইনটা আমার তরফ থেকে আপনার জন্য, যা আপনাকে সবকিছুর থেকে রক্ষা করবে। মীরা কাঁপা কাঁপা হাতে লিজের থেকে চেইন টানিয়ে গলায় পরিধান করল। হঠাৎ মীরার মনে আকস্মিক এক ক্ষোভ এসে ভিড়ে গেল। মীরা ক্ষুব্ধ হয়ে ক্রুজের দিকে এগিয়ে গেল। এক নিঃশ্বাসে ক্রুজকে মুনস্টোন দিয়ে প্রাণ কেড়ে নিলেন। এদিকে মেথিসেরও সব নেকড়েদের মারা শেষ। তিনটা আত্মা কফিন থেকে বের হয়ে মীরাকে আশীর্বাদ করে হাসি মুখে বিদায় জানালো এবং বলল, আজ আমরা চিরনিদ্রায় শায়িত হব, বিধাতা তোমার মঙ্গল করুক, এই বলে বিদায় নিচ্ছি আমরা। হঠাৎ তিনজন অদৃশ্য হয়ে কালো ধোঁয়ার মতো উড়ে গেল। মীরা কান্নায় ভেঙে পড়ল। হঠাৎ ঘাড়ে কারো শীতল স্পর্শ পেয়ে মীরা তাকিয়ে দেখল মেথিস। মীরার তপ্ত মন আরও যেন হু হু করে কেঁদে উঠল। মীরা আর নিজেকে ধরে রাখতে পারেনি, মেথিসকে জড়িয়ে ধরে বলল, আজ আমি পেরেছি প্রিন্সেস, আজ আমি ওদের মুক্তি দিতে পেরেছি, ওদের আত্মা আজ আমার কাছ থেকে বিদায় নিয়েছে। আজ ওরা আমায় ছেড়ে চিরনিদ্রায় শায়িত। মেসিস মীরাকে নিয়ে গ্র্যান্ডপার কাছে এসেছে। গ্র্যান্ডপা মীরাকে ভ্যাম্পায়ার রাজ্যের সকল দায়িত্ব বুঝিয়ে দিতে চাইলে মীরা গ্র্যান্ডপার পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিয়ে বলল, আজ থেকে ভ্যাম্পায়ার রাজ্যের সকল দায়িত্ব আপনার গ্র্যান্ডপা। আপনি থাকতে আমি কেন? গ্র্যান্ডপা মীরাকে আজ প্রাণভরে আশীর্বাদ করল এবং বলল, তুমি সত্যি ভ্যাম্পায়ার প্যালেসের যোগ্য প্রিন্সেস। আমার মেথিস তোমাকে ঠিকই চিনতে পেরেছে। আসলে আমি তোমাকে চিনতে পারিনি। মেথিস মীরাকে ডার্ক ডায়মন্ড প্যালেসে নিয়ে এসেছে। মীরার একটু রিফ্রেশমেন্ট দরকার। মীরার হৃদয় আজ বড্ড বেশি ক্লান্ত। মেথিস মীরার চোখে চোখ রেখে তাকিয়ে আছে। আজ দুটি চোখ যেন একে অপরকে কিছু কথা ইশারায় বুঝিয়ে দিচ্ছে। মেথিস মীরার গালে আলতো করে হাত রাখল। মীরা ডাকল, প্রিন্সেস। হু, ভালোবাসি, সত্যি ভালোবাসি। 1000 বছর ধরে তোমাকে পাওয়ার অপেক্ষায় ছিলাম আমি, কখনো বুঝতে পারিনি তোমার দেখা আবার আমি পাব, তোমাকে কাছ থেকে এতটা ভালোবাসব। মীরারও আজ ইচ্ছে করছে মেথিসকে আজ গভীরভাবে কাছে পেতে, 1000 বছরের তৃষ্ণাগুলো আজ মিটিয়ে নিতে। মীরা নিজেকে আর দূরে রাখতে পারেনি, মেথিসের বুকে ঝাঁপিয়ে পড়ল, বড় বড় নিঃশ্বাস ছাড়ল। এই নিঃশ্বাস আজ 100 বছরের পাওয়া না পাওয়ার গভীর নিঃশ্বাস। মেথিসের গরম নিঃশ্বাস মীরার বুকে এসে লাগছে, এ যেন একতলপার করা অদ্ভুত সৃষ্টি। মীরা মেথিসের শার্ট খামচে ধরল। মেসিস মীরার কানের চুল আলতো হাতে গুজে দিয়ে বলল, প্রিন্সেস, ডু ইউ নো ইউ আর মাই ডার্ক ডায়মন্ড? মেথিসের বলা কথাটা শুনে মীরার ভালোবাসার অনুভূতিগুলো আজ যেন বাঁধন হারা হতে চাইছে। হঠাৎ মীরার ঘোর ভাঙল মোবাইল বাজার শব্দে। মীরার লজ্জা হচ্ছে মেথিসের দিকে তাকাতে। লজ্জায় মীরা লাল হয়ে গেল। মেথিস মীরার কপালে আলতো করে চুমু খেয়ে বলল, প্রিন্সেস, ফোন ওঠাও, জরুরি হতে পারে। মীরা লাজুক হেসে ফোনটা রিসিভ করে হ্যালো বলল। মিনিট দুয়েকের মধ্যে মীরার হাত থেকে ফোনটা পড়ে গেল। মীরা ফ্লোরে ধূপ করে বসে পড়ল। মেথিস একদম হতভম্ব হয়ে মীরার পানে তাকিয়ে রইল। প্রিন্সেস, কাঁদছ কেন? কি হয়েছে? কোনো খারাপ কিছু? মীরা বহু কষ্টে এটুকু বলেই থেমে গেল, আগামীকাল দেশে ফিরতে হবে। হোয়াট? মীরার কষ্ট মেথিসের বুকে এসে লাগছে।
মেথিস মীরাকে নিজের দুহাত দিয়ে উঠিয়ে চোখের জল আলতো হাতে মুছিয়ে দিয়ে বলল, প্রিন্সেস প্লিজ কেঁদো না, তুমি কাঁদলে আমার বুকের বা পাশে এসে লাগে, যেন কেউ তীর দিয়ে অনবরত আঘাত করে যাচ্ছে। তুমি যদি এমন করো তাহলে সত্যি আমি তোমায় আর যেতে দেব না। মীরা মেথিসের দিকে তাকিয়ে দেখল মেথিস মীরার কষ্টগুলো যেন ভাগ নিতে চাইছে। মীরা নিজেকে সামলাতে না পেরে মেথিসকে জড়িয়ে ধরে শার্ট খামছে ধরে বলতে লাগল, প্রিন্স আমার মা খুবই অসুস্থ, উনাকে আমি গিয়ে দেখতে পাবো কিনা তাও জানি না। আমাকে যে খুব শীঘ্রই দেশে ফিরতে হবে। আমি আমার মাকে খুব বেশি ভালোবাসি। মমকে হারিয়েছি কিন্তু আমি আমার মাকে হারাতে চাই না। আমি যে আর কাউকে হারাতে চাই না। মেথিস মীরাকে খুব গভীরভাবে জড়িয়ে ধরে রেখেছে, একে অন্যের গভীর নিঃশ্বাস অনুভব করছে। বুকের লুকায়িত ডিপ ডিপ শব্দগুলো একে অন্যকে ভালোবাসার অনুভূতিগুলো জানিয়ে দিচ্ছে। তবুও জীবনের তাগিদে প্রিয়জনকে ছেড়ে ছুটে যেতে হচ্ছে আরেক প্রিয়জনের কাছে। মেথিস মীরার চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, প্রিন্সেস চিন্তা করো না, তোমাকে আর কাউকেই হারাতে হবে না। তুমি খুব শীঘ্রই দেশে ফিরতে পারবে। চিন্তা করো না, খুব শীঘ্রই তোমাকে আমি আমার পূর্ণ প্রিন্সেস রূপে গ্রহণ করব আমাদের ভ্যাম্পায়ার কিংডমে। তোমার জীবন আমরা আমাদের স্বপ্নের ডার্ক ডায়মন্ড প্যালেসেই কাটিয়ে দেব। মেথিস মীরার কপালের গভীর চুমু খেয়ে বলল, ভালোবাসি প্রিন্সেস, খুব বেশি ভালোবাসি। মীরারও আজ বলতে বাধা নেই, ভালোবাসি প্রিন্স, বড্ড বেশি ভালোবাসি। একে তো সান্ড্রা কাঁদছে লিজ নেই বলে। তবুও মীরাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিল সান্ড্রা। কিন্তু দেশ থেকে হঠাৎ এমন খবর আসাতে সান্ড্রাও পারছে না মীরাকে আগলে ধরে রাখতে। মীরা সান্ড্রাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল এবং বলল, সান্ড্রা চিন্তা করো না, লিজকে হারিয়েছ জানি, ওকে হয়তো তোমার কাছে আর ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমি আবার ফিরে আসব। আর হ্যাঁ, আজ থেকে আমি তোমায় মম বলেই ডাকব। সান্ড্রার মন যদিও খারাপ ছিল। সান্ড্রা মীরাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি আমার লিজকে হারিয়ে আমার আরেক ডটার্সকে ফিরে পেয়েছি, এর থেকে গড থেকে আর কি বেশি আশা করতে পারি। সান্ড্রা মীরার কপালে চুমু খেয়ে বলল, দীর্ঘজীবী হও তুমি। মীরা সান্ড্রার কাছ থেকে বিদায় নিয়ে মেথিসের সাথে গাড়িতে উঠে বসল। সবাইকে ছেড়ে মীরার মন যেতে চাইছে না, কিন্তু ওদিকে মায়ের জন্য মীরার মন উড়ো পাখি হয়ে আছে। মীরা পারছে না পাখির মতো করে উড়ে গিয়ে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়তে। মীরার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। সময় যত অতিবাহিত হচ্ছে মীরার বুকের কষ্টগুলো আরও বেশি যেন ব্যথিত করছে। মীরা চোখের জল লুকিয়ে মুছে নিল। মেথিসের দিকে মীরার চোখ পড়ল। মেথিসের মন হয়তো খুব একটা ভালো নেই, দেখেই মীরা বুঝতে পারল। মেথিসকে দেখে মীরার কষ্ট যেন এক মুহূর্তেই সব উধাও হয়ে যায়। মেথিসের মায়াবী নীল চোখ মীরাকে যেন খুব কাছে টানছে। মেথিসের গোলাপি ঠোঁট মীরাকে অজানা নেশায় হারিয়ে নিতে চাইছে। মীরা নিজেকে সামলাতে চোখ ফিরিয়ে নিল। মেথিস খুব শান্তভাবে গাড়ি চালাচ্ছে আর একটু পরপর মুখের উপর উড়ে আসা চুলগুলোকে ফু দিয়ে সরিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে মীরার অনুভূতিগুলো যেন ভালোবাসা পেতে চাইছে। মীরা নেশা ভরা চাহনিতে মেথিসের দিকে তাকিয়ে রইল। হঠাৎ গাড়ি এসে থামল ইংল্যান্ডের এয়ারপোর্টে। মীরার খুব ঠান্ডা ঠান্ডা অনুভূত হচ্ছে। মীরা সিটে গুজে আছে দেখে মেথিস নিজের গায়ের ব্ল্যাক ব্লেজারটা মীরাকে পরিয়ে দিয়ে মীরার হাত নিজের ভেজা ঠোঁট দিয়ে গভীর চুমু খেয়ে বলল, খুব শীঘ্রই ফিরে এসো, আমি তোমার অপেক্ষায় থাকব প্রিন্সেস। মীরার মনে অদ্ভুত ভয় কাজ করতে লাগল। মনে হচ্ছে মীরা যদি সত্যি মেথিসকে হারিয়ে ফেলে তখন কি হবে। মীরার চোখ বেয়ে আপনা আপনি জল গড়িয়ে পড়ছে। মীরা ভাবতে পারছে না কিছুতেই কিভাবে মীরা এই অজানা ভয়ের কথা মেথিসকে বলবে। মীরার দম আটকে আসছে, মীরার গলা শুকিয়ে আসছে। মীরা জিহ্বা দিয়ে গলাটা ভিজিয়ে নিল।
মীরা মেথিসের হাতেই প্রথম নিজের হাতে নিয়ে শক্ত করে বুকের সাথে চেপে ধরে রাখল এবং বলল, প্রিন্স, আপনাকে আমি হারিয়ে ফেলব না তো? মেথিস মীরার চোখের জল শুষে নিয়ে চোখে চোখ রেখে বলল, ভয় নেই প্রিন্সেস, সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না, হয়তো কিছুদিনের জন্য হারাতে পারে, কিন্তু বিধাতা উনি ঠিক সময়ে তা আবার ফিরিয়ে দেন। মেথিস মীরার কপালে গভীর চুমুর ছোঁয়া দিল। মীরার পুরো শরীরে অদ্ভুত এক অনুভূতি খেলে গেল। মেথিসের গভীর স্পর্শে মীরা কেঁপে উঠল। মীরা চোখ মেলে মুগ্ধ নয়নে মেথিসকে দেখে যাচ্ছে। মীরার ইচ্ছে করছে না এই হাত আজ ছেড়ে যেতে। মেথিস মুখে হাসি ফুটিয়ে বলল, চিন্তা করো না প্রিন্সেস, তুমি আমারই হবে। শত বাধা পেরিয়ে শত বিপদ তুচ্ছ করে আজ দুজন আমরা এক হয়েছি, নিশ্চয়ই আমরা আগামীতে দুজন আবার এক হব। মেথিস মীরাকে আকাশের দিকে ইশারা করে বলল, উপরের উনি তোমার কপালে আমাকে লিখে দিয়েছেন। তাই তো আমরা শত বাধা পেরিয়েও এক হই। আর এটাই হলো আমাদের প্রেমের পূর্ণ সার্থকতা। মেথিসের কথা শুনে হারানোর ভয়টা একটু কাটলেও পুরোপুরি কাটেনি। তবুও মনে একটু স্বস্তি পেল মীরা। মীরা বিমানে উঠবার সময় বারবার মেথিসের দিকে ছলছল চোখে তাকিয়েছিল। এ তাকানো মীরার বুকে এসে লাগল। মেথিসেরও খুব কষ্ট হচ্ছে মীরাকে বিদায় দিতে। তবুও নিজেকে শক্ত রেখে মীরাকে বিদায় জানাল। প্লেনের জানালার পাশে মীরার সিট। মীরা বাহিরের দিকে তাকিয়ে ভাবছে কি অদ্ভুত এক অনুভূতি হচ্ছে মীরার। বাংলাদেশ থেকে যখন বিদায় নিয়ে ইংল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করছিল, মীরা ঠিক যতটা খারাপ লেগেছিল তার চেয়েও দ্বিগুণ খারাপ লাগা নিয়ে ফিরছে মীরা আবারও বাংলাদেশে। একে তো মা অসুস্থ, তার উপর আবার মেথিসকে ছেড়ে থাকা। দেশ থেকে কবে ফিরতে পারবে ইংল্যান্ডে তাও অজানা মীরার। এদিকে মায়ের জন্য মনটা ভীষণ খা খা করছে মীরার। মীরার ভাবতে কষ্ট হচ্ছে হঠাৎ এমন কি হলো যার জন্য স্ট্রোক পর্যন্ত করে বসে আছে জাহানারা বেগম। মীরার কাছে সব যেন এলোমেলো লাগছে। মীরার বাবা শফিক সাহেব মীরাকে ইরার ব্যাপারে কিছু একটা বলতে চেয়েছিল, কিন্তু বলতে পারেনি। তার আগেই মীরা ফোন ফেলে দিয়েছিল। এখন মীরা প্লেনে বসে বসে ভাবছে মা কেন এতটা স্ট্রেস নিল, আবার স্ট্রোকই বা করে ফেলল। মীরা গভীর ভাবনায় থেকে মেথিসকে মিস করছে ভীষণ। আবার কখন দেখা হবে মেথিসের সাথে তাও জানা নেই মীরার। মীরা প্লানের বাহিরের আকাশ দেখছে। আজ অনুভূতিরা যেন আকাশ ছুঁই ছুঁই করছে, কিন্তু পারছে না কিছুতেই। মীরা চোখ বন্ধ করে মেথিসের মুখটা মনে করতে লাগল। মেথিসের নীল চোখগুলো মীরাকে ইশারা করে চুপি চুপি কি যেন বলে যাচ্ছে। মীরা কান পেতে শুনতে চেষ্টা করছে। হঠাৎ কারো কথা বলার শব্দে মীরার ঘোর ভাঙল। মীরা ফিট ফিট করে তাকিয়ে দেখল একজন সুদর্শন মেয়ে দাঁড়িয়ে আছে। মীরা অচিরেই বুঝতে পারল মীরাকে মেয়েটা কিছু বলে যাচ্ছে মুখ দিয়ে, কিন্তু মীরা বুঝতে পারছে না কিছু। বহু কষ্টে মীরা নিজেকে শান্ত করে বুঝতে চেষ্টা করল। মেয়েটা মীরাকে পুনরায় আবার বলল, ম্যাম, আপনার কিছু লাগবে? মীরা মেয়েটার কাছ থেকে পানি চেয়ে নিল এবং পানিটা ঢকঢক করে পান করে ধন্যবাদ জানাল। মেয়েটা মিষ্টি হাসি ফুটিয়ে চলে গেল। মীরা চাপা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে ফেলল। হঠাৎ প্লেনটা বিরাট এক ঝাঁকুনি দিয়ে আস্তে আস্তে নিচে নামতে লাগল। প্লেনটা যখন নিচে নামছিল মীরার তখন মনে হচ্ছিল বুকের ভেতর থেকে কি যেন উড়ে যাচ্ছিল। মীরা বুকের উপর হাতটা রেখে চোখ বন্ধ করে চোখ খুলল। চোখ খুলে মীরা তাকিয়ে দেখল সবাই এক এক করে নামছিল। মীরাও মীরার ব্যাগপত্র নিয়ে বের হল। বাহিরে এসে জোরে একটা নিঃশ্বাস নিল। এই নিঃশ্বাস যেন মীরার শান্তির নিঃশ্বাস, মায়ের আঁচলের মিষ্টি সুবাস যেন মীরা এই বাতাসেই পাচ্ছে। মীরা জোরে জোরে শ্বাস নিল। মীরার হঠাৎ মায়ের কথা মনে পড়ল। মায়ের জন্য মনটা বেশ কেঁদে উঠল। মাকে এক নজর দেখবার জন্য মীরার মন আকুপাকু হয়ে আছে।
মীরা মীরার মাকে বড্ড বেশি ভালোবাসে। চোখ বন্ধ করলেই মায়ের মুখখানা মীরার চোখে ভেসে ওঠে। মীরার ইচ্ছে করছে দুটো ডানা ঝাপটিয়ে মায়ের বুকে মুখ গুজে কাঁদতে। মীরা আর দেরি না করে একটা ট্যাক্সি নিয়ে বাসায় রওনা দিল। গাড়িতে বসে সিটে হেলান দিয়ে ভাবছে কি থেকে কি হয়ে গেল। মীরা মনের অজান্তে মেথিসকে খুব ভালোবেসে ফেলেছে। মীরার ভীষণ কষ্ট হচ্ছে মেথিস থেকে এতটা দূরে আসাতে। মা অসুস্থ না হলে মীরা কখনোই আসত না। মীরার বুকে শুধু একজনের জন্যই গভীর ভালোবাসা, আর সে হল মেথিস। হঠাৎ ড্রাইভারের কথায় মীরার ঘোর কাটল। আফা, এটাই কি আপনার বাসা? মীরা একটু এলোমেলো চোখে তাকিয়ে নিজে সিউর হয়ে ড্রাইভারকে ব্যাগ পৌঁছে দিতে বলল। মীরা দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজিয়ে যাচ্ছে, কিন্তু কেউ এসে খুলছে না। মিনিট 5 পর মীরার বাবা এসে দরজা খুলল। মীরা বাবাকে দেখে জড়িয়ে ধরে চোখের জল ফেলতে লাগল আর বলল, বাবা তুমি কেমন আছো? মীরার বাবা অনেক দিন পর মেয়েকে পেয়ে যেন বুক ছাড়া করতে চাইছেন না। মেয়ের মাথায় হাত বুলিয়ে বলতে লাগল, ভালোই ছিলাম মা, কিন্তু ইরা বলে উনি থেমে গেলেন। মীরা কান্না বন্ধ করে বাবার মুখের দিকে তাকিয়ে আছে বাকি কথা শুনবার জন্যে। মীরার বাবা চোখের জল মুছে মীরার দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে লাগল, ইরা রুদ্রকে রেখে ওর পছন্দ করা ছেলেরকে বিয়ে করে নিয়েছে। মীরা বাবার মুখে কি শুনছে নিজের কানকেও যেন বিশ্বাস করাতে পারছে না। মীরা যেন একেবারে স্তব্ধ হয়ে নির্বিকার দৃষ্টিতে তাকিয়ে রইল। মীরার বাবা মীরার মায়ের বিষয়ে সবকিছু খুলে বললেন এবং এটাও বললেন মীরার মা এসব সহ্য করতে না পেরে স্ট্রোক করে বসেন। মীরা মায়ের হাত ধরে কাঁদছে। ডাক্তার নিষেধ করে দিয়েছেন জাহানারা বেগম যেন কিছুতেই কোনো কারণেই উত্তেজিত না হন, সবাই যেন এ খেয়াল রাখেন। হঠাৎ মীরার চোখের জল জাহানারা বেগমের হাতে গিয়ে পড়ল। সাথে সাথে জাহানারা বেগম চোখ খুলে তাকাল। জাহানারা বেগম মীরাকে দেখে চমকে গেলেন। উনি মীরার মাথায় আস্তে আস্তে হাত বুলাতে লাগলেন। মীরা মায়ের মুখের দিকে তাকিয়ে নিজের চোখের জল মুছে নিল। কাপা কাপা ঠোঁটে মা বলে ডাকল। মা ডাকটা জাহানারা বেগমের বুকে গিয়ে লাগল। জাহানারা বেগম আগের মতো কারো সাথে তেমন কথা বলে না, কিন্তু আজ মীরাকে দেখে তিনি চুপ থাকতে পারলেন না। মীরার দিকে ছলছল করে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ দিয়ে মীরাকে কিছু একটা ইশারা করলেন। মীরা বুঝতে পেরে মাকে জড়িয়ে ধরলেন। দুজনের আত্মা আজ এক করে মিশে আছে। মাকে এভাবে জড়িয়ে ধরতে পেরে মীরার সব কষ্ট যেন উবে গেছে। মীরা মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানালো এমন একজন মা পেয়ে। জাহানারা বেগম মীরার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কেমন আছিস মা? কষ্ট হয়নি তো আসতে? মীরা মায়ের সব কথার জবাব দিয়ে বলল, তোমার শরীরটা কেমন লাগছে এখন? জাহানারা বেগম ম্লান হেসে জবাবে বলল, ইরা যেমনটা রেখে গেছে। কথাটা শুনে মীরার হাসিমুখ কালো হয়ে গেল। জাগানারা বেগম মীরার হাত নিজের বুকে নিয়ে বলল, আমার ভালো মন্দ তোর উপর নির্ভর করছে মা। মীরা অবাক চোখে শফিক সাহেবের দিকে এক নজর তাকিয়ে মায়ের দিকে ছলছল চোখে তাকাল। মীরার মনে হঠাৎ কেমন ভয় ভয় কাজ করতে লাগল। অজানা এক অদ্ভুত ভয় মীরার হাত পা কাঁপছে। জাহানারা বেগম স্বামীর দিকে এক নজর তাকিয়ে মীরাকে বলল, ইরা যা করেছে আমি ওকে কখনোই মাফ করব না, কিন্তু তোকেও আমার শেষ কথা নয়, আমার শেষ আবদারটুকু রাখতেই হবে। জাহানারা বেগম মীরার হাত শক্ত করে ধরে বলল, তোকে রুদ্রকে বিয়ে করতে হবে। মায়ের কথা শুনে মীরার চোখ বন্ধ করে ফেলল। মায়ের বলা শেষ কথাটা মীরা যেন বিশ্বাস করতে পারছে না। মীরা কি স্বপ্ন দেখছে তাহলে? একসময় মীরা রুদ্র ভাইকে পছন্দ করত, একতরফা ভালোবাসত, কিন্তু মেথিসকে ভালো লাগা, ভালোবাসার পর মীরা রুদ্রকে কখনো কল্পনাও করেনি। মায়ের বলা কথাগুলো মীরার কানে এখনো যেন বাজছে।
মীরা চোখ বন্ধ করে ভেবে যাচ্ছে কি বলবে সে এখন তার মাকে। মেথিসকে ছেড়ে সে কি পারবে রুদ্র ভাইকে স্বামী হিসেবে গ্রহণ করতে? অনুভূতি রাও আজ যেন মীরার সাথে খেলছে। মীরার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মায়ের বলা কথাটাও আজ বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না। মীরা বিধাতাকে স্মরণ করে মনে মনে বলল, তুমি আমায় কোনো পরীক্ষায় ফেললে। যখন আমি তাকে চেয়েছি তখন আমি তাকে পাইনি, কিন্তু যখন তাকে চাই না তখন তাকে দেওয়ার জন্য কি খেলায় মেতেছ। মীরা মনে মনে নিজেকে বিশেষ করে মায়ের সামনে নিজেকে শান্ত রাখল। কারণ এখন মাকে কিছু বললেই মায়ের যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় তখন তো মীরা নিজেকেও ক্ষমা করতে পারবে না। নিজের কাজের জন্য সারা জীবন তাকে পরিতাপ করতে হবে। মীরা চোখ খোলে জোরে একটা নিঃশ্বাস নিয়ে মায়ের হাত নিজের হাতে নিয়ে মিথ্যা হাসি ফুটিয়ে বলল, যেটা করলে তুমি খুশি হবে সেটাই আমি করব। কথাটা বলার সময় মীরার দম যেন আটকে আসছে। কথাটা বলতে যদিও মন চায়নি, তবুও নিজের ভালোবাসাকে বলিদান দিয়ে বলতে হলো আজ মীরাকে। শুধুমাত্র মায়ের ভালো থাকবার কথা চিন্তা করে। মীরার কথা শুনে জাহানারা বেগম যেন আকাশের চাঁদ হাতে পেয়েছেন। জাহানারা বেগম মীরাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, মা আমি জানি তুই আমার কথায় রাজি হয়ে যাবি। তাছাড়া রুদ্র ছেলেটা বড্ড ভালো, কিন্তু এরা তো কিছুই বুঝল না। আমি চাই তোদের বিয়ে আগামীকাল ঈদেতে। তোর বাবা রুদ্রের মায়ের সাথে আগেই সব কথা বলে রেখেছেন, তুই আসলেই তোদের বিয়ে দেওয়া হবে। আমি আর দেরি করতে চাই না মা। জাহানারা বেগম মীরার কপালে চুমু খেয়ে মীরার মাথায় হাত বুলিয়ে দোয়া করলেন, তুই সুখী হ মা, সুখী হ। মীরা মনে মনে বিদ্রূপ হাসল, এটা ভেবে রুদ্র ভাইকে বিয়ে করে সুখী হবে। সে তো কখনো মীরাকে ভালোই বাসে না, তাহলে সুখী হবে কি করে? মীরা মনে মনে মেথিসকে স্মরণ করছে আর বলছে, আমি ভালোবাসি আমার প্রিন্সকে, যে আমার অনুভূতিকে ছুঁতে পারে, আমার না বলা কথাগুলো চোখের পলকে বুঝতে পারে। মীরা মায়ের কপালে চুমু খেল। হঠাৎ মীরার বাবা মীরাকে ডাকলেন। তিনি মীরার মাথায় হাত বুলিয়ে বললেন, তোর মা তোর উপর কিছু চাপিয়ে দিচ্ছে না তো? মীরা শফিক সাহেবের দিকে ছলছল চোখে তাকিয়ে বলতে লাগল, মায়ের জন্য এখন মায়ের খুশিটাই আমার কাছে বড় বাবা। আগে আমার মা, তারপর পৃথিবীর অন্য কিছু। কথাগুলো বলতে যদিও মীরার অন্তরাত্মা কাঁপছে, তবুও বলতে হচ্ছে। প্রায় সময় নিজেদের ইচ্ছাকে বলিদান দিতে শিখতে হয় কিছু প্রিয়জনের মুখের হাসির কথা চিন্তা করে। ঠিক তেমনি মীরাও তাই করেছে। নিজের হাসিকে বলিদান দিয়ে মায়ের হাসিকে ভালোবেসেছে। শফিক সাহেব মীরার দিকে বেশ কিছুক্ষণ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে বললেন, তুই খুব বড় হয়ে গেছিস মা, খুব বড়। যা রুমে গিয়ে রেস্ট নে, আমি আছি তোর মায়ের সাথে। মীরা নিজের রুমে এসে ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে দাঁড়াল। দক্ষিণা বাতাসের মতো আজ মীরার সব ভালোলাগাগুলো যেন এলোমেলো হয়ে আছে। প্রিয় কাউকে এভাবে মীরা হারিয়ে ফেলবে কখনো চিন্তা করেনি। মীরার কাছে সব যেন অবাস্তব মনে হচ্ছে। মীরা চোখ বন্ধ করে মেথিসের চোখগুলোকে মনে করছে। নীল সেই দুটি চোখ মীরাকে ভালোবাসতে বলছে, সেই দুটি রক্তিম ঠোঁট মীরাকে ছুঁয়ে দিতে ইশারা করছে। মীরার ইচ্ছে করছে মেথিসের বুকে ঝাঁপিয়ে পড়তে। মীরার ইচ্ছে করছে মেথিসের বুকে কেঁদে কেঁদে বলতে, ভালোবাসি প্রিন্স, ভালোবাসি আপনাকে ছাড়া, সত্যি আমি মরে যাব। আপনি ছাড়া আমার এই পৃথিবী শূন্য মরুভূমি। হঠাৎ মীরা চোখ খুলে তাকাল, কারোর উপস্থিতি টের পেল। কিন্তু না তো, কোথাও তো কেউ নেই। হয়তো সব আজ মীরার মনের ভুল। মীরা রুমে এসে শুয়ে পড়ল। আজ দুটি চোখে কোনো ঘুম নেই মীরার। মীরার খুব করে জানতে ইচ্ছে করছে, মেথিস যখন জানতে পারবে তার প্রিন্সেস তাকে রেখে অন্য একজনকে বিয়ে করছে, তখন সে কি করবে? কি জবাব দিবে তখন মেথিসকে? মীরা যে তাদের 1000 বছরের ভালোবাসাকে খুন করতে চলছে, তা কি মেথিস মেনে নিবে? রাতটা মীরা কেঁদে কেঁদে নির্ঘুমে কাটিয়ে দিল।
ভোরের আলো ফুটতে শুরু করল। আলো যত ফুটছে মীরার বুকের ভয় তত বেশি বাড়ছে। রুদ্র ভাইকে কি করে স্বামী হিসেবে মেনে নিবে মীরা তাই ভাবাচ্ছে মীরাকে। মেথিসকে মীরা তার সম্পূর্ণ ভালোবাসা মন প্রাণ উজাড় করে দিয়েছে। জাহানারা বেগম নিজ হাতে মেয়ের বিয়ে দিবেন বলে শফিক সাহেবের হেল্প নিয়ে বিয়ের সব ব্যবস্থা করে ফেলেছেন। বিয়ের অনুষ্ঠান একদম ছোটখাটো করে আয়োজন করা হয়েছে। মীরার একটা জিনিস অবাক লাগছে, মীরা আসার পর থেকে রুদ্র ভাই একবারও মীরার সাথে দেখা করতে আসেননি। আশা থাক দূরের কথা ভুল করেও সামনে পড়েননি। মীরা এসব ভাবতে ভাবতে চোখ পড়ল সামনে থাকা মানুষটির উপর। মীরা দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল রুদ্রের মাকে। আন্টি তুমি কেমন আছো? আমি গতকাল এসেছি কিন্তু তুমি আমাকে কেন দেখতে আসোনি? রুদ্রের মা মীরার মাথায় হাত বুলিয়ে বলল, সে কি, আমি তো তোকে একেবারেই নিয়ে যাচ্ছি। কথাটা শোনামাত্র মীরার মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। মীরা মনে মনে বলল, আন্টি আমি যে তোমার ছেলেকে নয় আরেকজনকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। সেও যে আমার প্রতীক্ষায় আছে। আমি যে নিজেও ঠকছি, তোমার ছেলেকেও ঠকাচ্ছি। আমি যে আমার মাকে কষ্ট দিতে চাই না। আমি যে পারব না গত জন্মের মতো মোমের মতো করে আমার এই মাকেও হারাতে। আমি যে চাই আমার মা 1000 বছর বেঁচে থাকুক এভাবে হাসি খুশি হয়ে। তাই তো তোমার ছেলেকে বিয়ে করতে রাজি হয়েছি। রুদ্রের মা মীরার ফ্যাকাশে মুখ দেখে বলল, বিয়ের আগে একটু আধটু মন খারাপ হবেই মা, চিন্তা করিস না, আমাদের বাসা তো তোদের পাশের ফ্ল্যাটেই। তোর যখন ইচ্ছে তখন মায়ের কাছে আসতে পারবি। রুদ্রের মা ফিরে গিয়ে আবার ফিরে এসে বলল, মীরা বিয়েটা হয়তো একটু তাড়াহুড়ো করে হয়ে যাচ্ছে, কিন্তু মা শুন, বিবাহ এমন এক বন্ধন, তা থেকে সহজে আলাদা হওয়া যায় না। কথাটা মীরার ভেতরটা নাড়িয়ে দিল। খুব তাড়াহুড়ো করে বিয়ে হলেও সকল নিয়মনীতি মেনে মীরার বিবাহ আজ সম্পন্ন হল। মীরা লাল বেনারসি পরে মাথায় লম্বা ঘোমটা দিয়ে বসে আছে ফুল দিয়ে সাজানো বিছানায়। মীরা চারদিকে তাকিয়ে দেখল বেশ সুগন্ধি ফুল দিয়ে পুরো রুম সাজানো হয়েছে। মীরা বিছানায় হাত দিয়ে ফুলগুলোতে স্পর্শ করে দেখল লাল, সাদা, রঙিন ফুল দিয়ে বিছানা সাজানো, কিন্তু মীরার মনের কোথাও ছিটে ফোটা রং নেই। সব যেন ধূসর বিষণ্ণতায় ছেয়ে আছে। কাঠপুতুল সেজে মূর্তির ন্যায় অপেক্ষা করছে কারো জন্য। মীরার বুক ডিপ ডিপ করছে। মেথিস জানতে পারলে কি হবে কিছুই জানা নেই মীরার। মীরার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। মীরা হাতের উল্টো পিঠ দিয়ে মুছে যাচ্ছে বারবার। হঠাৎ কেউ এসে রুমে প্রবেশ করল। মীরা ঘোমটার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল রুদ্রভাই শুভ্র পায়জামা পাঞ্জাবি পরে সামনের সিল্কি চুলগুলো পেছনের দিকে নিয়ে রুমে প্রবেশ করে দরজাটা আটকিয়ে দিল। এতদিন পর রুদ্রভাইকে দেখেও মীরা খুশি হতে পারল না। দেশে আসবার পর এই প্রথম মীরা রুদ্রভাইকে দেখতে পেল। রুদ্রভাইকে দেখার পর মেথিসের কথা খুব মনে পড়ে গেল। দুজন মানুষ হুবহু এক। মীরার একসময় রুদ্র মানে কাউকে ভালো লাগলেও এখন আর অনুভূতিরা রুদ্রভাইকে কাছে টানে না, কিন্তু ওই মানুষটাই এখন আবার মীরার স্বামী। মীরা কিছুতেই মন থেকে মানতে পারছে না রুদ্রভাইকে। রুদ্রভাই হাতের উপর হাত রেখে মীরার পাশে এসে বসল। মীরার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ বলে উঠল, কিরে তুই এমনভাবে কাঁপছিস কেন? একটু পর দেখা যাবে তোর কাঁপাকাঁপিতে পুরো পৃথিবী কাঁপতে শুরু করে দিয়েছে। মীরা অবাক হচ্ছে রুদ্র ভাইয়ের কথা শুনে। এই মানুষটা আজকের বাসর ঘরে এসেও মীরাকে এভাবে কথা শুনিয়ে যাচ্ছে। মীরার ভয় করছে দেখেই তো কাঁপছে। আচ্ছা মীরা, তুই এত বড় ঘোমটা দিয়ে বসে আছিস যে, তুই কি ভেবেছিস আমি অন্যদের মতো তোর ঘোমটা সরাবো? মোটেও তা ভাবিস না। আমি পারবো না, করবো না কখনো, কারণ আমি তো তোকে অনেকবারই দেখেছি, নতুন করে দেখবার কি আছে? রুদ্র ভাইয়ের কথা শুনে মীরা অবাকের উপর অবাক হচ্ছে। এবার মীরা বুঝতে পেরেছে ইরা কেন রুদ্র ভাইকে ছেড়ে গেছে।
মীরা মনে মনে ইরাকে বলল, আপু তুই তো বেঁচে গেছিস, আমাকে মরণ ফাঁদে পেলে আমি কি করে রেহাই পাবো এই রুদ্র ভাই থেকে। মীরা এসব নাটক না করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। দেখা যাবে কেঁদে কেঁদে তুই পেতনি হয়ে আছিস, আর এই পেতনিময়ী চেহারা দেখে বেহুশ পর্যন্ত হতে পারি। মীরার কিছুই করবার নেই। মীরা মনে মনে চিন্তা করল, রুদ্র ঠিকই বলেছে, কেঁদে কেঁদে হয়তো ঠিকই নিজেকে পেতনি বানিয়ে ফেলেছি। মীরা ঘোমটা ফেলে দিয়ে ফ্রেশ হয়ে রুমে আসল। মীরা রুমে এসে দেখল রুদ্র ভাই রুমে নেই। মীরা মনে মনে ভাবল, ভালোই হয়েছে উনি নেই। হঠাৎ ঘাড়ে এক অদ্ভুত ব্যথা অনুভব হল মীরার। মীরা চোখ বন্ধ করে চোখ খুলে তাকিয়ে দেখল রুদ্র ভাই মীরার ঘাড়ে কামড় বসিয়ে দিয়েছে। মীরা কিছু বলতে যাবে রুদ্র সসসস বলে থামিয়ে দিল। রুদ্র ভাই মীরার ঘাড়ের রক্তগুলো চুষতে লাগল। কেউ মীরার কানে ফিসফিসিয়ে বলল, প্রিন্সেস, ডু ইউ নো ইউ আর মাই ডার্ক ডায়মন্ড। কথাটা শুনে মীরা চমকে গেল। বুকের ভেতর উথাল পাথাল এক ঢেউ এসে মীরাকে নাড়িয়ে দিল। মীরা কিছুতেই বুঝতে পারছে না রুদ্র ভাই এই কথাটা কেন বলল। এটা তো শুধু আমার প্রিন্স আমাকেই বলে। মীরা ছলছল চোখে দুটি নীল চোখের দিকে তাকিয়ে আছে। দুটি চোখ যেন মীরাকে খুব করে কাছে টানছে। দুটি চোখ একে অপরকে অনেক কিছু ইশারা করে, অনেক কথা বলে যাচ্ছে। জিজ্ঞেস করবি না কি আমি তোকে কেন আঘাত করলাম? মীরা কি বলবে কিছুই যেন বুঝতে পারছে না। তার মানে এত বছর এত কাল মীরা তার প্রিন্সের কাছাকাছি থেকেও তাকে সে চিনতে পারেনি। তার মানে রুদ্র ভাই মেথিস? মীরার মাথাটা ঝিমঝিম করছে, অস্থিরতা যেন বেড়েই চলেছে। তুই তোর ভালোবাসা প্রিন্সকে রেখে কেন তোর মায়ের কথায় রাজি হয়ে গেলি? একটি বারও কি তুই আন্টিকে কথাটা বলতে পারতিস না? তোর ভালোবাসা কি এতটাই ঠুনকো যে কাউকে বললে সে মেনে নিত না? মীরা যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেছে। তোকে আমি সেই ছোট থেকে কেন আঘাত করে আসছি জানিস কেন? মীরারও অনেক ইচ্ছে, খুব ইচ্ছে রুদ্রভাই কেন মীরাকে সহ্য করতে পারতেন না তা জানবার। কারণ আমি জানতাম ছোটবেলা থেকেই তুই আমাকে ভালোবাসিস, আমাকে পছন্দ করিস। আমার অনুভূতি তোকে খুব করে কাছে টানত। আমি যেখানে যেতাম হাজার বারণ সত্ত্বেও তুই ঠিকই যেতিস। আমার মা তোর কাছ থেকে আমাকে সবসময় দূরে রাখত। আন্টির কথা শুনে মীরা চমকে গেল। কারণ মাও তোকে খুব ভালোবাসত। তিনি তোকে আমার বউ হিসেবেই দেখতে চেয়েছিলেন 25 বছর পর, তার আগে নয়। উনি চাইতেন তোর 25 বছর পূর্ণ হওয়া ছাড়া আমরা যেন এক না হই, নয়তো তুই মুনস্টোন পেতিস না, আর আমাদের ভ্যাম্পায়ার কিংডমও রক্ষা পেত না। নেকড়েরা আমাদের সব অস্তিত্ব মুছে ফেলত। কথাগুলো শুনে মীরার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। এটা ভেবে ছোট থেকে মীরার ছোট মনটায় কতই না কষ্ট পেয়েছে রুদ্র ভাইয়ের অবজ্ঞা পেয়ে পেয়ে। ভাবতেই মীরার খারাপ লাগছে, কষ্ট হচ্ছে কলিজায়। বুকের ভেতর কেমন কষ্ট হচ্ছে যা পুরো শরীরকে নিথর বানিয়ে দিচ্ছে। তবুও মীরার ভালো লাগছে এটা ভেবে ভ্যাম্পায়ারদের জন্য মীরার এত কষ্ট সার্থক করতে পেরেছে মীরা। রুদ্র আবার বলতে লাগল, ইরা আরেকটা ছেলেকে ভালোবাসত, তা আমিও জানতাম, ও আমাকে জানিয়েই পালিয়েছে। ইরা আর আমার এনগেজমেন্টটা ছিল পুরোটাই সাজানো। কারণ আন্টি ওই ছেলের কাছে ইরাকে বিয়ে দিতে চান না। আর আন্টি এমনিতেও কখনো বিশ্বাস করতে চান না তুই একজন ভ্যাম্পায়ার, কিন্তু আঙ্কেল সবটা জানেন। মীরা রুদ্র ভাইয়ের কথা শুনে অবাকের উপর অবাক হচ্ছে আজ। মীরার আজ ইচ্ছে করছে রুদ্র ভাইকে নতুন করে ভালোবাসতে। মীরা রুদ্র ভাইয়ের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে নতুন করে প্রেমে পড়ে গেছে। নিজেকে আর দমিয়ে রাখতে না পেরে মীরা রুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ল। পাঞ্জাবিতে এক হাত মুঠো করে কিল বসিয়ে বলল, আপনি খুব বাজে রুদ্র ভাই, আপনি খুব বাজে, আপনি সবসময় আমার অনুভূতি নিয়ে মজা করেছেন।
রুদ্র ভাই মীরাকে খুব গভীরভাবে জড়িয়ে ধরে কপালে শীতল ঠোঁট দিয়ে চুমু খেয়ে বলতে লাগল, তোকে দূরে না রাখলে তুই কবেই ডুবে যেতিস আমার গভীরে। মীরা রুদ্র ভাইয়ের ঘাড়ে দুহাত রেখে ফিসফিসিয়ে বলল, প্রিন্স, ভালোবাসি, সত্যি ভালোবাসি। আপনাকে না পেলে সত্যি আমি মরে যেতাম। আমার যে নিঃশ্বাস আটকে আসছিল, ইচ্ছে করছিল ডানা ঝাপটিয়ে আপনার কাছে চলে যাই। রুদ্র মীরার কানে ফিসফিসিয়ে বলল, এখন বল তুই কাকে বেশি ভালবাসিস, রুদ্রকে নাকি মেথিসকে? মীরা রুদ্রের বুকে আলতো করে কিল বসিসে বলল, আমি ভালোবাসি, খুব ভালোবাসি আমার প্রিন্সকে, যে আমায় ভালোবাসতে মুগ্ধ করেছে, যে আমার অনুভূতির মূল্য বুঝে, যে আমার মন খারাপের কারণ, ভালোবাসার রঙিন পরশ। আর আমি আমার প্রিন্সেসকে। প্রিন্সেস, আমরা কিন্তু আগামী সপ্তাহে ইংল্যান্ড যাচ্ছি। মীরা শুনে অবাক হল। প্রিন্স মীরার দিকে তাকিয়ে মুখে রহস্যময়ী হাসি ফুটিয়ে বলল, চিন্তা করো না, একেবারে নয়, হানিমুনে যাচ্ছি আমাদের ডার্ক ডায়মন্ড প্যালেসে, একটু একাকী নির্জনে নিজেদের মতো ভালোবাসব বলে। মীরা লজ্জা পেয়ে তার প্রিন্সের বুকে মুখ লুকাল। প্রিন্স মীরাকে কোলে নিয়ে ফুলসজ্জার খাটে নিয়ে বসাল। প্রিন্স তার প্রিন্সেসের হাত তার বুকের বাপাশে রেখে সারা জীবন একে অপরকে ভালোবাসবার প্রতিজ্ঞা করল। দুজন ধীরে ধীরে একে অপরের ভালোবাসার পরশে ডুবে গেল। দুজন ভ্যাম্পায়ারের ভালোবাসা আজ পূর্ণতা পেল বহু হাজার বছর প্রতীক্ষার পর। তাদের ভালোবাসা দেখে আজ চাঁদের বুড়ি লজ্জা পেয়ে মুখ লুকাল। সমাপ্ত।